ছাদের একপাশে বসে আছি আর হেডফোন দিয়ে গান শুনতেছি। বিকেলবেলা ছাদে বসে গান শুনতে মজাই আলাদা। হালকা বাতাস আসতেছে, এর ভিতর আম্মু আসলো আমার কাছে। আবির, আজকে তোর জন্য মেয়ে দেখতে যাব, যাবি তুই? কালেই তো চাকরি পেলাম আর এর ভিতরে বিয়ে করে দিবা? এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না। আমি একা একা বাড়ির কাজ সামলাতে পারি না, আর আমার বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। আমি বিয়ে করব না। আমি যেটা বলছি সেটাই যেন হয়, তা না হলে আমি বাড়ি থেকে নেমে যাব কিন্তু। আম্মু, তুমি আমাকে বিয়ে করার জন্য এমন উঠে পড়ে লেগেছো কেন? আমি আমার কথা বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই। এটা বলে আম্মু ছাদ থেকে চলে গেল। আমি আম্মুর দিকে হা করে তাকিয়ে আছি। ধুর, কেন যে চাকরি পেলাম। চাকরি না পেলে মনে হয় বিয়ে করাই লাগতো না। সন্ধ্যার সময় আম্মুর সাথে মেয়ে দেখতে গেলাম, তারপরে তাদের সালাম দিলাম। আম্মুকে দেখে মেয়ের মা জড়িয়ে ধরলো। আমি তো দেখে অবাক। আম্মু, তুমি কি তাকে চিনো? চিনি না মানে? ও হলো আমার বান্ধবী, আর ওর মেয়ের সাথেই তোকে বিয়ে দিতে চাই। আচ্ছা, মেয়েকে একটু আনতে বলো। কিছুক্ষণ পরে মেয়েকে আমাদের সামনে নিয়ে আসলো। মেয়েটিকে দেখে আবুল হয়ে গিয়েছি। এ তো আমাদের কলেজের সিনিয়র আপু ছিল, আর আমাকে কত চর মেরেছে। একদিন আব্বুর হাতে মারও খাওয়াইছে। সেই দিন আব্বুর হাতে মার খাওয়ার কারণে আমার পিঠে এখনও দাগ রয়ে গিয়েছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে রয়েছি। এর ভিতরে আম্মু বলল, মেয়েকে তোর কি পছন্দ হয়েছে? না, হয়নি। আম্মু, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। বলো কি? আর কত সুন্দর মেয়ে! সুন্দর হলেই কি তার মনটা একটু পরিষ্কার না? আন্টি, আমি তার সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমার রুমে চলেন, আপনার সাথে কথা ছিল। আমি যাব না। ওকে, আমি এখন বাড়িতে যাব। এটা বলা মাত্রই লিজা আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে আসে। তারপরে ওর খাটের উপরে ফেলে দিল। লিজা আপু, এটা কোন ধরনের বেয়াদবি? চুপ কর। আর তুই আমাকে বিয়ে করবি না কেন? আপনার মনে নেই পুরনো দিনের কথা? আমাকে আপনি কত চর মেরেছেন, সেটা কি আপনার মনে নেই? আর একদিন আপনি আমাকে আব্বুর হাতে মাইরও খাওয়াইছেন। আব্বুর হাতে মায়ের খেয়ে আমার বাড়ি ছাড়তে হয়েছে, সেটা কি আপনার মনে নেই? মনে আছে। সরি আবির, আমি তোকে এখন ভালোবেসে ফেলেছি। আপনার ভালোবাসা আমার এখন আর প্রয়োজন নেই। সরি বললাম তো। আর তুই যখন ঢাকা চলে গিয়েছস, তখন আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। মিথ্যা ভালোবাসার আমার দরকার নেই। এখন ভালো করে বল, তুই আমাকে বিয়ে করবি কি না? সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি যদি দরজা আটকিয়ে জোরে চিৎকার করি, তখন তো তোর বিয়ে করাই লাগবে। দাঁড়া, আমি সেটাই করতেছি। আমি আপনার ছোট। যখন ভালোবাসতে চেয়েছিলাম তখন আমাকে ছোট বলে তাড়িয়ে দিয়েছিলেন, সেটা কি আপনার মনে পড়ে না? তখন আমি ভুল ছিলাম। তুই কলেজ থেকে চলে আসার পরে আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি উঠে চলে যেতে যাব এমন সময় লিজা আমার হাতটা শক্ত করে ধরে ফেললো। যাও কোথায়? আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোকে কোথাও যেতে দেব না। দেখেন, আমি আপনাকে আমার কথা আগেই বলে দিয়েছি। আও আও আও! আবির, ছাড়ো, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। আমি ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। লিজা আপু, এটা কি ধরনের কাজ বলেন তো? এটা কিছুই না, আরো অনেক কিছু করব যদি বলিস বিয়ে করতে পারবি না। আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে আসছেন। যতই এটা করে বিয়ে করেন না কেন, আপনি কিন্তু স্বামীর অধিকার কোনো দিনও পাবেন না। বরটা যখন আমার অধিকার পাবো কিনা সেটা আমি বুঝে নিব। তুই শুধু হ্যাঁটা বলে দে। দেখা যাবে পাও কিনা। এখন আমি আসি। কোথায় যাও? বাড়িতে যাওয়া লাগবে না। চল, আমিও যাব তোর সাথে। কেন এখন যাবেন? হ্যাঁ, আর বিয়ে তো এখনো হয়নি। শালা, আমি যাব তোর আম্মুর কাছে। দুজনে আবারও আম্মুর কাছে চলে আসি, তারপরে ওখানে বসে পড়ি। আন্টি, আবির আমাকে বিয়ে করতে রাজি। আচ্ছা, সামনের মাসে বিয়ে। বিয়ের কথা পাকা করে আম্মুর সাথে বাড়িতে চলে আসি। আসার সময় আম্মুকে বললাম, আম্মু, লিজার বাড়ি তো অনেক দূরে ছিল, তো এখানে আসলে কবে? কেন? তুই কি ওকে আগে থেকে চিনতিস নাকি? আমাদের কলেজের সামনে আগে ওদের বাড়ি ছিল। ছিল, কিন্তু ওর আব্বু রিটায়ার হবার পর এখানে চলে আসে। আমরা দুজনে বাড়িতে চলে আসি। আমি বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবতেছি, ওকে আমি তো কোনো দিনও বানাবো না। ও আমাকে কত চর মেরেছে, আরও মানুষের সামনে অনেক অপমান করেছে। এখন আসুন পরিচয় হয়নি। আমি আবির। লেখাপড়া শেষ হবার পরে চাকরি করা শুরু করে দিয়েছি। আর আজকে যে মেয়েটাকে দেখতে গিয়েছি, ওই মেয়েটাকে একসময় আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার ভালোবাসাটা বুঝতো না। ও শুধু আমাকে অপমানই করতো। যাই হোক, পুরনো কথা এখন আর মনে করতে চাই না, কোনো সময় না হয় বলবো। এইভাবে দিনগুলো চলছিল। এর ভিতরে সামনের মাসও চলে আসে। আজকে বিয়েটা ভালোভাবে হয়ে গিয়েছে, কিন্তু এই বিয়েতে আমি রাজি না। আজ আমার বাসর রাত, কিন্তু বাসর করার আমার মোটেও ইচ্ছে নেই, তাই আমি ছাদে চলে আসি।
তারপরে একটা সিগারেট ধরলাম, ছাদে বসে অনেকগুলো সিগারেট খেলাম, তারপরে বাসর ঘরের সামনে চলে আসি। এমন সময় ঘাড়ে কারো হাতের অনুভব পেলাম, তাকিয়ে দেখি আম্মু। এখনো বাসর ঘরে ঢুকেসনি? মেয়েটি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছে। আমি আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসর ঘরের ভিতরে ঢুকে পড়লাম। দেখতে পেলাম লিজা সেজে আছে, ওকে অনেক সুন্দর লাগতেছে। যতই সুন্দর লাগুক না কেন, ওকে আমি একটু টাচ করব না। কিছুক্ষণ পরে লিজা নেমে আসলো, এসে আমাকে সালাম দিবে, এমন সময় আমি পাটা সরিয়ে নিলাম। কি হলো, পা সরিয়ে নিলা যে? এমনি, আর আপনার আমাকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুই এখন সোজা হয়ে দাঁড়াবি কি না? আমার কথা বলে দিয়েছি কিন্তু। শালা দাঁড়াবি না মানে? আমি আবিরের কলার ধরে খাটের উপর শুইয়ে দেই, তারপর ওর বুকের উপর শুয়ে পড়ি। দেখুন ছাড়ুন, আমার কিন্তু লাগতেছে। এমন ভাব দেখাস কেন? আমি বলেছি না তোর সাথে আমি যত অন্যায় করেছি তার জন্য সরি? সব যদি সরিতে কাজ হয়ে যেত তাহলে মানুষ মানুষকে খুন করে সরি বললেই হয়ে যেত। ভালোই তো কথা শিখছস। এমন সময় আবির গায়ের থেকে সিগারেটের গন্ধ পেলাম। ওয়াক থু, এই তুই সিগারেট খাইছস? হ্যাঁ খাইছি, তাতে আপনার কি? খাইছো যখন এখন দেখো আমি কি করি। কেন, কি করবেন? তোর ঠোঁট বেলের দিয়ে কুচি কুচি করে কাটবো। বললেই হলো নাকি? আমি ওকে আরো জোরে চেপে ধরলাম। তুই তো ভালো করে জানোস আমি কি জিনিস। সেটা আমাকে জানার কোনো প্রয়োজন নেই। এখন আপনি আমাকে ছাড়ুন, আমি সোফায় ঘুমাতে যাব। তুই আমার জামাই, সো তুই আমার সাথেই থাকবি, সাথেই ঘুমাবি। বিয়ে আগে আমি বলে দিয়েছি, আপনি আমার কাছ থেকে কিছুই পাবেন না, আর অধিকার দেখাতে আসবেন না বলে দিলাম কিন্তু। তুই পারলে সোফায় ঘুমাতে যা, এমন চিৎকার দিব বাড়ির সবাই এখানে ছুটে আসবে। একটা চিৎকার দিয়ে তো আমাকে বিয়ে করে নিয়েছেন, আবার দ্বিতীয় চিৎকার দিয়ে কি করতে চান বলেন তো? একটা কথা ভুলে যাবেন না, জোর করে কিন্তু কিছুই হয় না। হয় কি না সেটা আমি বুঝে নিব। আমি অন্য পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে লিজা আমাকে জড়িয়ে ধরলো। এই ছাড়ুন বলেছি না, আমাকে জড়িয়ে ধরবেন না। আচ্ছা ধরলাম, শালা একটু ঘুমিয়ে নে, তারপর তোর মজা বোঝাতে আসি। আমি অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। চোখ বুঝতে না বুঝতেই ঘুম এসে পড়লো। সকাল সকাল চোখ খুলতে না খুলতেই দেখতে পেলাম লিজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তাই আমি ওকে সরিয়ে দিলাম। কি হয়েছে বাবু, এমন করতে আসো কেন? আমি কালকে রাতে বলে দিয়েছি না যে আমাকে জড়িয়ে ধরবেন না। আমি কিছু করিনি, তুমি ঘুমের ভেতর আমার সাথে অনেক কিছু করেছো, বুঝেছো? আমি আর ওখানে দাঁড়ালাম না, ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। আয়নার সামনে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। আর আমার শেরওয়ানি খোলা, আর সারা শরীরে ঠোঁটের দাগ, তা দেখে তো মাথা খারাপ হওয়ার পালা। আমি লিজাকে ডাক দিলাম। কি হয়েছে বাবু, এমন চিৎকার দিয়েছো কেন? আমার সারা শরীরে এমন ঠোঁটের দাগ কেন? বারে, তা আমি জানবো কিভাবে? এই লিপস্টিক তোমার ঠোঁটেই দেয়া, তাই আমাকেও কিস করেছেন আপনি। আমি কেন তোমাকে কিস করতে যাব? তাহলে আমার সারা শরীরে এমন দাগ আসলো কিভাবে? মনে হয় ভূতে করেছে। আর আমার সারা শরীর এত ব্যথা কেন? কি করছেন রাতে? আমি কি করতে, আমি এমন কিছুই করিনি, সব কিছুই তুমিই করেছো। আমি কি করেছি? হ্যাঁ, আমার তো কিছুই মনে পড়তেছে না। আমাকে কিস করেছো আর আদরও করেছো। একদম আমার নামে একটু মিথ্যা কথা বলবেন না। আজকে থেকে আপনার সাথে আর ঘুমানো যাবে না। আমি একা একা ঘুমাতে পারি না, তাই বরের কাছেই আমার ঘুমাতে হবে। আজকে থেকে আপনার সাথে আর ঘুমানো যাবে না। ঘুমাবে কি না তা রাতেই দেখা যাবে। এসব কাজ করা আপনার ঠিক হয়নি। আমি রাতে অনেক কিছু করতে চাইছিলাম, বাট তা পারিনি। একবার মন চাইছিল তোর গোলাপি ঠোঁটে কামড় দিতে চাইছিলাম। এই আপনি বলে কিছুই করেননি। করেছি, আরো করব। তাতে তোর কি? হ্যাঁ, তোর কি? আপনি একটা কথা ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে কোনোদিনও আমার অধিকার দিব না। তুই দিবি, তোর ঘাড়ও দিবে। পাগলের বালের সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। আমি পাগল? দাঁড়া, আমি গিয়ে ওকে ওখানেই চেপে ধরলাম। আর একবার বলতো আমি কি? তুই পাগল ছাড়া আর কি? আমি ওর পাটা জোরে পাড়া দিয়ে ধরে রাখলাম। আহ আহ, ছাড়েন, আমার কিন্তু লাগতেছে। লাগবেই তো, লাগার জন্যই তো দিয়েছি। হঠাৎ রুমে আম্মু আসলো, তা দেখে লিজা আমাকে ছেড়ে দিল। আমিও তাড়াতাড়ি সবগুলো লিপস্টিকের দাগ ওঠাতে লাগলাম। তা দেখে লিজা হাসতেছে। মন চাই দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভেঙে দেই। আবির, আবির, কই তোরা? এই যে আম্মু, এখানে তোমার ছেলে উঠতে চাইছিল না, তাই ওকে টেনে ওয়াশরুমে নিয়ে এসেছি। দেখো মা, এতদিন ওর জ্বালায় আমি অনেক সহ্য করেছি। এখন তুমি যদি একটু ঠিক করতে পারো। আম্মু সেটা নিয়ে তুমি ভেবো না, আমার উপরে ছেড়ে দাও। আম্মু, যার তার কাছে দায়িত্ব তো দেয়া ঠিক না, আর আমি তাতে এখনো মানতে পারিনি।
আশা করি কোনোদিনও মানতে পারবো না। আম্মু, তোমার ছেলের কথা শুনছো? কি ধরনের কথা বলতে আছে? আর আবির আমাকে এখনো আপনি করে বলে, দেখছো? আমি আর ওখানে দাঁড়ালাম না, আমার রুমে চলে আসি। তারপরে অফিসের জন্য রেডি হতে লাগলাম। আমি আবার টাইটা ঠিক করে পড়তে পারি না, তাই আম্মুর কাছে চলে আসি। রে, আজকেই অফিসে যাওয়া? নতুন বিয়ে করেছিস, বৌমাকে একটু সময় দিবি, তা না করে অফিসে যাচ্ছিস কেন? মনে মনে ভাবলাম, যাকে এখনো মানতে পারিনি সে আবার আমার বউ হবে, এই জীবন থাকতে ওকে মেনে নিতে পারবো না। কি হলো, কথা বলতে আছিস না কেন? অফিসে অনেক কাজ পড়ে আছে, তাই সেখানে যাওয়াটা আমার জরুরি। তুমি আমাকে টাইটা পরিয়ে দাও তো। দেখিস না, আমার হাতে অনেক কাজ, তার চেয়ে ভালো হবে তুই লিজার কাছেই চলে যা। ওর কাছে যাব না। আমিও পরে দিতে পারবো না। রাগে গজগজ করতে করতে রুমে আসতে যাব, এমন সময় আম্মু বলল, কিছু কি খেয়ে যাবি না? তোমাদের খাবার তুমিই খাও, আমি খাবো না। আমি আমার রুমে চলে আসি, এসে টাইটা লাগানোর চেষ্টা করতে আসি, কিন্তু পারতেছি না। এমন সময় লিজা আসলো। এই মিস্টার, আমার কাছে আসো, আমি পরিয়ে দেই। টাই যদি নাও পড়তে পারি তবুও আপনার কাছে যাব না। না আসলে আজকে আর পড়া লাগবে না, অফিস তো লেট হয়েছে, আরো হোক। সেটা আপনাকে বলতে বলিনি, আমারটা আমি বুঝে নিব। আমি গিয়ে ওর পাশে বসে পড়লাম, তারপরে টাইটা ওর হাত থেকে নিয়ে লাগানো শুরু করে দিলাম। অমনি ও আবারও টাইটা ওর কাছে নিয়ে গেল। বলেছি না, আপনার কোনো সাহায্য আমি নিতে চাই না। ওকে টান দিয়ে আমার কাছাকাছি নিয়ে আসলাম। দুজনের গরম নিঃশ্বাস অনুভব করতেছি, আর আবির আমার দিকে তাকিয়ে রয়েছে। তবু ওকে টাইটা লাগিয়ে দিলাম। আমি ওর কাছ থেকে ছুটে অফিসের দিকে রওনা দিলাম। এই কিছু তো খেয়ে গেলে না? আমি হাঁটা শুরু করে দিলাম। এমন সময় পিছনের দিকে তাকিয়ে দেখি লিজা আমার দিকে তাকিয়ে রয়েছে। এখন আর এই ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। তুই যেটা করেছিস তার কোনো ক্ষমা নেই। কলেজ জীবন তুই আমাকে অনেক জ্বালাইছিস, সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমি গাড়িতে উঠে অফিসে চলে আসি। আসার সময় দোকান থেকে কিছু খেয়েও নিয়েছি। অফিসে এসে কাগজপত্র সাইন করতে আসি, অমনি কারো কল দেখিয়ে আননোন নম্বর, তবুও রিসিভ করলাম। হ্যালো, কে বলতেছেন? অফিস পৌঁছেছো? আরে ভাই, কে আপনি? বলেন তো, আর কাজের সময় ডিস্টার্ব করেন কেন? শালা, আমি তোর বউ বলতেছি। সরি, আমি এখনো বিয়ে করিনি, সামনে করব, আশায় আছি। আমি লিজা, আর তুই বিয়ে করবি মানে? বউ থাকতে আবার বিয়ে করবি কেন? আপনি আমার বউ? হাসালেন। তার চেয়ে আমার বাড়িতে আয়না আছে, আয়নার কাছে গিয়ে আয়নাকে জিজ্ঞেস করেন আমি কে। তুই পারলে বাড়িতে আয়, তোর আজকে মাথা ফাটাবো। সেই অধিকারটা এখনো আপনাকে দেইনি, বুঝেছেন? যাই হোক, কিছু কি খেয়েছো? হ্যাঁ, খাইছি। আপনি আমার নাম্বারটা পেলেন কোথায়? আম্মুর কাছ থেকে নিয়েছি। এখন রাখি, আর কল দিয়ে আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমি কল না দিলে তুই অনেক খুশি হবি। হব না মানে? অনেক হব। আমি ফোনটা কেটে দিলাম, আবারও মন দিয়ে কাজ করা শুরু করে দিলাম। সব কাজ শেষ করে বাসায় চলে আসি। অনেক খিদে লেগেছে, তাই আম্মুর কাছে চলে আসি। আম্মু, খেতে দাও, অনেক খিদে লেগেছে। বৌমার কাছে যা, ওকে গিয়ে বল। ওর কথা তোমাকে একদিন বলতে বারণ করেছে কিন্তু। কেন, ও আবার কি করেছে? কিছু না। কিছুক্ষণ পরে আম্মু খাবার বেড়ে দিল, আমি খেতে লাগলাম। আজকের খাবারটা যেন কেমন যেন অনেক ভালো লাগতেছে। আম্মু, প্রতিদিন এভাবে রান্না করতে পারো না? আজকে রান্নাটা সেই হয়েছে। আমি তো কিছুই করিনি, সব করেছে লিজা, আর ও অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। কি? ও রান্না করেছে? এটা বুঝলে আর খেতাম না। আমি আমার রুমে চলে আসি। এসে দেখি লিজা সুন্দরভাবে সাজতেছে। ওকে দেখতে পরিপরি লাগতেছে। মন চায় ওকে গিয়ে একটু জড়িয়ে ধরি। ছি ছি, এগুলো আমি আবার কি ভাবতেছি? ও তো আমার কেউ না। আমি গিয়ে খাটে বসে পড়ি, তারপরে ওর দিকে তাকিয়ে রয়েছি। ও কি করতে আসছে সেটা দেখতেছি। এমন সময় লিজা বলে উঠল, আমি কল না দিলে তুই কি অনেক খুশি হবি? এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আমি তোর বউ, তাই সামনে এসেই দেখতে পারো, কোনো সমস্যা নেই। কে আপনাকে দেখেছে? তুমি দেখেছো, আর কে দেখবে? পেতনির দিকে তাকাতে আমার বই গিয়েছে। হ্যাঁ, আমি পেতনি, তাই বলেই তো কলেজ জীবনে অনেক জ্বালিয়ে এসেছো। অতীত বাদ, তাই অতীতকে মনে রাখতে চাই না, ভুলে গিয়েছি। মানুষ তো ভুলবশত অনেক কিছুই করে থাকে, পরে সেটার মাসুল দিতে হয়। আমি আবিরের কাছে চলে আসি। দেখেন, আজকে আপনি আমার সাথে ঘুমাতে পারবেন না, আপনি সোফায় যান। আমার বিছানা, তাই আমি এইখানে আমি ঘুমাবো, বুঝেছেন? আপনার মানে? আমার বর এর বিছানা মানে আমার বিছানা, বুঝেছো?
আচ্ছা আমি যাইতেছি সোফায়। পারলে যাও সোফায়, তাহলে আম্মুকে ডেকে আনবো, তারপরে বলবো যে তুমি আমাকে ঘুমাতে দাও না। দেখেন সমস্যা যখন আপনার আর আমার মধ্যে, তাই এখানে আম্মুকে না আনাটাই ভালো। আমার আর তোমার ভেতরে কোনো সমস্যা নেই, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতে আসো। আমি কোনো ভুল বুঝিনি, যেটা সত্যি সেটাই করতেছি। আবির, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। আমি ওর কোনো কথা না শুনে এপাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমি ওর পাশে শুয়ে পড়লাম। সেভাবে হোক না কেন, ওর মন আমার জয় করতেই হবে। আর আমি না তোমাকে বকাই দিয়েছি, তার কারণটা হলো তুমি আমার ছোট ছিলে, তাই বড় মেয়ে আর ছোট ছেলে এটা সমাজ কোনোদিনও মেনে নেবে না, তাই তোমার সাথে এমন আচরণ করেছিলাম। তবে তুমি যখন কলেজ ছেড়ে ঢাকা চলে যাও, তখন আমি তোমাকে অনেক মিস করা শুরু করে দিই। দেখতে পেলাম আবির ঘুমিয়ে পড়েছে, আমি গিয়ে ওর গালে একটা চুমু দিলাম, তারপরে ওর বুকের উপরে শুয়ে পড়লাম। আমি ওর বুকে শুয়ে শুয়ে বলতেছি, আবির আমি তোমাকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পরে আমার চোখেও ঘুম এসে পড়লো, তাই ওর বুকের উপরেই শুয়ে পড়লাম। সকাল সকাল কারো চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আপনার লজ্জা বলতে কিছু নেই? আমি বলেছি না আপনি আমাকে টাচ করবেন না, এত বলি তবু আপনার কিছু হয় না দেখি। আবির হয়তো ঘুমের ঘোরে তোমার বুকে শুয়ে পড়েছি। এটা ঘুমের ঘরে হয়নি, আপনি ইচ্ছে করে করেছেন। আর রাতে আমার সাথে কি করেছেন? হ্যাঁ, আমার শরীরটা এমন খারাপ লাগতেছে কেন? তোমার শরীর খারাপ লাগতেছে সেটা আমি জানবো কিভাবে? লিজা, একটু বেশি বেশি হয়ে যাইতেছে কিন্তু। বেশি না বকে অফিসে যাও তো। আমি উঠে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে আসি, তারপরে অফিসে চলে আসি। এভাবে 7 দিন কেটে গেল। আজ অফিস বন্ধ, তাই আমি বিকালবেলা ছাদে চলে আসি। ছাদের একপাশে বসে পুরনো দিনের কথা মনে করতেছি। এখন আসুন, লিজার সাথে আমি কেন এইরকম ব্যবহার করতেছি তাহলে চলে যাই 3 বছর পিছনে। তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়তেছি আর ও অনার্স তৃতীয় বর্ষে। আমি আগে জানতাম না যে ও আম্মু বান্ধবীর মেয়ে। বিয়ে করার পরে জানতে পেলাম লিজা ছিল কলেজের ভিতর সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি যখন অনার্স প্রথম বর্ষে পড়ি তখন ওকে দেখে আমি ক্রাশ খাই। তারপরের ঘটনাটা শুনুন। এই আবির, এদিকে আয় তো। জি আপু, কিছু কি বলবেন? আমি কলেজে আসলেই তুই আমার পেছনে পেছনে ঘুরতে থাকো কেন? কেন আমি আপনার পিছনে ঘুরবো? হ্যাঁ, আপনার পিছনে ঘুরতে যাব কেন এটা আগে বলুন। লিজা আমার গালে চড় মেরে দিছে, তা দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনি শুধু শুধু আমার গালে হাত তুললেন কেন? আমার জীবনে আমি একটা জিনিস সহ্য করতে পারি না, সেটা হলো মিথ্যা কথা। আর তুই আমার সাথে মিথ্যা বলছিস কেন? আমি বলছি না আমি আপনার পিছনে ঘুরি না। আবির, রাগ তুলিস না, তোকে আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি। আমি আসলেই তুই আমার পেছন পেছনে হাঁটো, কেন এটা করিস? আপনি আমাকে শুধু শুধু চড় মেরেছেন, আমি আপনাকে ছাড়বো না। এখনই স্যারের কাছে বিচার দিব। চল, আমিও যাব। আমি আপনাকে নিব কেন? আমি একা একা যাব। এটি বলে ওখান থেকে আমার ক্লাসরুমে চলে আসি। এসে দেখি সবাই মুখ চেপে চেপে হাসতেছে। বুঝতে বাকি নেই কেন হাসতেছে। আমাকে লিজা চড় মেরেছে তাই। কিছুক্ষণ পরে আমার কাছে একটা মেয়ে আসলো, ওর নাম হলো আদিবা। তোমাকে লিজা আপু শুধু শুধু চর মারলো কেন? আর বলো না, আমি নাকি তার পিছন পিছন ঘুরি। তুমি তো লিজার পেছন পেছন ঘুরোই, আবার মিথ্যা কথা বলো কেন? আরে আসতে বলো, না হয়তো সবাই শুনে ফেলবে। আর তুমি জানলে কি করে যে আমি ওর পিছন পিছন ঘুরি? শুধু তো আমি জানি না, আমাদের ক্লাসের সবাই জানে এই কথাটা। কি বলো, কেমনে কি? লিজা আপু আসলেই তুমি যেভাবে তার পেছনে আটার মতো লেগে থাকো তা দেখে সবাই বুঝে যাবে। ওর পিছনে এত ঘুরি তবুও তো ও আমার ভালোবাসাটা বুঝে না। আবির, কি হলো এইসব? ও তো তোমার অনেক বড়। বড় হয়েছে তাতে কি হয়েছে? সবাই সিনিয়র আপুর সাথে প্রেম করে, তাই আমিও করব। এটা যদি লিজা আপু কোনোভাবে শুনে তাহলে তোমাকে সোজা উপরে পাঠিয়ে দিবে। কেন, আমি কি তাকে ভয় পাই নাকি? আমার অনেক সাহস, বুঝেছো? তার জন্যই তো আজকে চরটা খেয়ে হাঁ করে তার দিকে তাকিয়েছিলাম। তোমার সাথে কথাই বলবো না। আমি আমার বেঞ্চে বসে পড়লাম। পরের দিন রাস্তায় দিয়ে হাঁটতেছি, এর ভিতরে দেখতে পেলাম লিজাও কলেজের দিকে যেতে আসছে। তাই আমি তাকে ডাক দিলাম, আপু আপু। ও আপু দাঁড়ান। আমি তাকিয়ে দেখি আবির আসতেছে, তাই আমি দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে পিচ্চি, ডাক দিতে আসিস কেন? আমি কোন দিক থেকে পিচ্ছি বলেন তো? আমার কাছে তুই অনেক পিচ্চি, বুঝেছিস? আচ্ছা আপু, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি বলতে আমার কেমন যেন লাগে। কি বলছিস পিচ্চি, কেমন লাগে মানে? তুমি বলে তো আপন আপন মনে হয়, তাই তুমি করেই বলি। আমি আবার তোর আপন হলাম কিভাবে? হব কোনো একদিন। এটা বলার পরে লিজা আমাকে চেপে ধরলো। আরে আল্লাহ, আমি আবার কি করলাম? আপন হব মানে ভালোভাবে বুঝিয়ে বলো। কি যে এখন বলবো তা আমি নিজেও জানি না। যদি বলি আমি তোমাকে ভালোবাসি
তাহলে আমি এখানে হয়তো শেষ হয়ে যাব। যেই রাগী মেয়েরে বাবা, যেমন সুন্দরী তেমনি রাগী। আরে সারো, তারপরে বলতেছি। লিজা আমাকে ছেড়ে দিল। আমি তো তোমাকে আপু বলে ডাকি, তাই আপু তো সবসময় আপনজনই হয়, তাই না? ও সেটা বল, আমি ভাবছিলাম আবার অন্য কিছু। তুমি তো আবার একটু বেশি বেশি বুঝো তো, তাই তো অন্য কিছুই ভাববে। কি বললি? তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছো, সেটা দেখে মনে হয় আমার হিসু পড়ে যাবে। এই এই, এখানে বসে আবার হিসু টিসু করে দিস না, তাহলে তো কলেজেই যেতে পারবি না। তাহলে চোখ দুটো একটু নিচে নামাও, তাহলে আর হিসু করব না। আচ্ছা নামতেছি, চল কলেজের দিকে যাওয়া যাক। দুজনে কলেজের দিকে হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে কলেজে এসে পড়ি। এর ভিতরে আদিবা আসলো আমার কাছে। ভালোই তো মানিয়েছে দুজনকে। মানিয়েছি মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। আরে আপু, তেমন কিছু না। আদিবা কি বলেছে ও তা নিজেও জানে না। তুই থাম, আদিবা বলো কি হয়েছে। আপু, আপনি জানেন না আবির আপনাকে ভালোবাসে। আদিবা কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বোঝা লাগবে না, যা বোঝার আমি বুঝে গিয়েছি। তাই বলি, তুই আমার পেছন পেছন এভাবে ঘুরিস কেন? তুমি যেটা ভাবছো এগুলো কিছুই না। তুই আর আমার সাথে কথা বলবি না, দূর হ আমার কাছ থেকে। আমি আর ওখানে দাঁড়ালাম না, মনটা খারাপ হয়ে গেল। আমি আমার কলেজের ভিতরে চলে আসি। কিছুক্ষণ পরে আদিবা আসলো। সরি আবির, এটা হবে আমি বুঝতে পারিনি। আমি তোমাদের দুজনকে মিলিয়ে দিতে চেয়েছি। তাই বলে এটা বলবে তা আমি জীবনেও ভাবিনি। সরি সরি। প্লিজ, তুমি একটু আমার কাছে থেকে যাও, আমাকে একটু একা একা থাকতে দাও। আমি কলেজ না করে বাড়িতে চলে আসি। এভাবে কিছুদিন কেটে গেল। এতদিন লিজা আমার সাথে তেমন কথা বলেনি, হয়তো ও জেনে গেছে আমি ওকে ভালোবাসি। আজ একটু তাড়াতাড়ি কলেজে চলে আসি, দেখি লিজা একা একা বসে আছে। তোকে বলেছি না আমার কাছে আসবি না, তোকে আমার এখন আর সহ্য হয় না। লিজা, আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই। আমি তোর কোনো কথা আমি শুনবো না। তুই এখান থেকে যাবি নাকি স্যারকে ডাক দিব? আমি গিয়ে ওর পাশে বসে পড়ি, তারপরে ওর হাতটা ধরলাম। হাত ধরলি কেন? হাত ছাড়। আমি তোমাকে ভালোবাসি। যেদিন অনার্সে প্রথম ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুই কি পাগল? হ্যাঁ, আমি তো 2 বছরের বড়, আর তুই তো এখনো ছোট। তুমি একটা কথা ভুলে যাবা না, ভালোবাসা কিন্তু ছোট বড় দেখে হয় না। হাত ছাড় আর তুই এখান থেকে যা, তা না হলে কিন্তু তোকে স্যারের কাছে নিয়ে যাব। তুই যদি আমাকে না ভালোবাসো তা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যাবি না মানে? আমি ওর কলার ধরে ওর গালে কতগুলো চড় মেরে দিলাম। তুমি আমাকে আরো মারো, তবু তুমি আমাকে একটু ভালোবাসো। আমি ওখান থেকে চলে আসি, ওখানে আর দাঁড়ালাম না। দূর, ও আমার মুডটাই খারাপ করে দিল। আমি ওকে কিভাবে ভালোবাসবো? ওর থেকে আমি 2 বছরের বড়। এই ছেলেগুলোর মাথায়ও কিছু নেই, যারে পারে তারই প্রপোজ করে দেয়। রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমি আমার বাড়িতে চলে আসি, এসে একটা সিগারেট ধরলাম। আজ শুধু ওর কথাগুলো আমার মনে পড়তেছে, কি করব বুঝতেছি না। এভাবে কিছুদিন কেটে গেল। এতদিন কলেজে আসিনি, তার কারণ হলো ওকে দেখলেই আমার মনটা খারাপ হয়ে যায়। এসে আমি তো অবাক, লিজা কলেজে ক্যাম্পাসে একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। তা দেখে আমার ভীষণ খারাপ লাগা শুরু করে দিল। তাই আমি ওর কাছে চলে আসি। লিজা, এই ছেলেটা তোমার কে হয়? সেটা তোকে বলতে যাব কেন? প্লিজ বলো না ও তোমার কে হয়। ও আমার বয়ফ্রেন্ড। এটা হতে পারে না, তুমি মিথ্যা বলতেছো। আমি গিয়ে ওকে এক ঝটকায় আমার বুকে নিলাম। আবির ছাড়, সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি ওকে একটা লাথি মারলাম। এই, তোর মা বাবা তো কিছুই শিক্ষা দেয়নি, হ্যাঁ? তুই আমাকে এভাবে জড়িয়ে ধরলি কেন? আমি হা হয়ে ওর কথাগুলো শুনতেছি, আর আমার চোখ বেয়ে পানি পড়তেছে। আর শুন, তুই যেটা করেছিস সেটা নিয়ে অনেক কিছু হবে, দেখে নিস। লিজা হেঁটে কোথায় যেন চলে গেল। আমি ওর যাওয়ার দিকে শুধু তাকিয়ে রয়েছি। ওর কথাগুলো শুনে আমার নিজের প্রতি অনেক ঘৃণা লাগা শুরু করে দিল। আমি বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে উঠবি না, ওখানেই দাঁড়িয়ে থাক। কিছুক্ষণ পরে আব্বু এসে আমাকে লাঠি দিয়ে মারা শুরু করে দিল। আমি আবার কি করলাম? মারতেছো কেন? কি করিসনি সেটা বল। কলেজের সামনে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস কেন? আব্বু সরি, ভুল করে ধরে ফেলেছি, দয়া করে আর আমাকে বেরো না। এর ভিতরে আম্মু দৌড়ে আসলো। এই কি করছো? ছেলেটি তো মরে যাবে। মরুক, ওর মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর শোন, তোর আর এখানে থেকে পড়ালেখা করার দরকার নেই, তুই ঢাকায় চলে যা। আমি না ঢাকায় চলে যাব,
আব্বুর হাতে মার খেয়ে আমি আমার রুমে চলে আসি। এসে দেখি সারা শরীরটা দাগ হয়ে গিয়েছে। আজ শুধু ওর জন্যই আমার এটা হয়েছে। ওকে আমি কোনো দিনও ক্ষমা করব না। আমি কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। পরের দিন সব কিছু নিয়ে ঢাকা চলে আসি। অনেক বছর পর লেখাপড়া শেষ করে বাড়িতে চলে আসি। এর ভিতর মাঝে মাঝে লিজার কথা মনে পড়লে অনেক কষ্ট হতো, তবু তখন নিজেকে সামলিয়ে রেখেছিলাম। প্রথম প্রথম অনেক ভেঙে পড়েছিলাম, তবে কলেজের বন্ধুবান্ধবী থাকার কারণে কোনো সমস্যা হয়নি। তারপরে লেখাপড়া শেষ হবার পরে বাড়িতে চলে আসি। তারপরে ভালো মানের একটা চাকরি পেলাম। আর তার পরের ঘটনা তো আপনারা জানেনই। যে মেয়েটিকে আমি ঘৃণা করে এসেছি তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। এখন আসুন বাস্তবে আসা যাক। আমি মন খারাপ করে ছাদের একপাশে বসে আছি। এর ভিতর কারো হাতের অনুভব পেলাম। তাকিয়ে দেখি লিজা। কি হলো, মন খারাপ নাকি? এখানে একা একা বসে আছো কেন? আপনার লজ্জা বলতে কি কোনো জিনিস নেই? হ্যাঁ, একদিন বলে দিয়েছি না আমার কাছে আপনি আসবেন না। আমি ওর কলার ধরে আমার কাছে নিয়ে আসি, তারপর আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট চেপে ধরলাম। আবির ছোটানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আমি ওকে অনেক কষ্টে ছোটালাম। তারপরে ওর গালে ঠাস করে একটা চড় দিয়ে দিলাম। এই প্রথমবার ওর গায়ে হাত তুললাম। আমাকে কিস করার সাহস পেলি কই? আবির, আমি আগের যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি। তুমি আমাকে একটা চড় মেরেছো, লাগে আরো মারো, তবু আমার সাথে এরকম করো না। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আমি হাত জোর করে বলতেছি। তোমার সাথে কথা না বললে আমার একটুও ভালো লাগে না, সত্যি করে বলতেছি। আপনি কি আমাকে বিয়ে করেছেন প্রতিশোধ নেবার জন্য? আবির, এগুলো তুমি কি বলতেছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। যদিও তুমি আমার কাছে ছিলে না, তবুও তোমাকে আমার মনে জায়গা দিয়ে ফেলেছি। তাহলে শোনো, তুমি যখন কলেজ থেকে ঢাকা চলে গিয়েছো তখন আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমার অভাবটা তুমি চলে যাবার পরে বুঝতে পেরেছি। প্রতিদিন তোমার কথা আমি আদিবার কাছে জিজ্ঞেস করতাম। আদিবা আবিরের সাথে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে? কেন আপু, ও তো ঢাকা চলে গিয়েছে, আর আপনি এখন আবিরকে খুঁজতেছেন কেন? ওকে খুব মিস করতেছি। আমি ওর সাথে বড় একটা অন্যায় করে ফেলেছি। আসলে আপু, আবির আপনাকে অনেক ভালোবেসেছিল। কলেজে এসে শুধু আপনার পেছনেই পড়ে থাকতো, তবে আপনি ওর ভালোবাসাটা বুঝলেন না। প্লিজ আর বলো না, শুনে আমার অনেক কষ্ট হইতেছে। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাড়িতে চলে আসি। এসে বালিশে শুয়ে শুয়ে কান্না করতেছি। আমি কেন ওর সাথে এরকম করলাম? আমি সত্যিই স্বার্থপর একটা মানুষ। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। এইভাবে আমি প্রতিদিন তোমাকে মিস করলাম। একদিন তোমার আম্মু আসলো আমাদের বাড়িতে। তখন আমি জানতাম না যে তুমি আম্মুর বান্ধবীর ছেলে। কি রে লিজা, অনেক তো বড় হয়ে গেছিস। কেন আন্টি, সব সময় কি ছোট থাকবে নাকি? সেটাই, চল আজকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। আন্টি, আমারও না কোথাও যেতে ভালো লাগে না। এমনিতেই কিছুদিন ধরে মনটা অনেক খারাপ। আমাদের বাড়িতে গেলে মনটা হালকা হবে। কি করব, তার কথা মতো আমি রাজি হয়ে গেলাম। এই প্রথমবার তাদের বাসায় এসেছি। কিছুক্ষণ পরে আমি সারা রুমে ঘুরতে লাগলাম। এমন সময় একটা ফ্রেমে আবিরের ছবি দেখতে পেলাম। দূর, এখানে আবির আসবে কোথা থেকে? তাই আমি ছবিটা নামিয়ে আন্টির কাছে চলে আসি। আন্টি, আন্টি, ও আন্টি, এই ছেলেটার ছবি তোমার বাড়িতে কেন? ছেলেটির ছবি আমাদের বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? এটা তোমার ছেলে? কেন, চিনিস নাকি? আমি তাকে মিথ্যা বললাম, চিনি না, বাট তোমার ছেলেকে না আমার মনে লেগে গেছে। কি বলিস এইসব? তোদের পরিবার কি কেউ এটা মানবে? সেটা আমার উপরে ছেড়ে দাও। তোমার ছেলে এখন কোথায় আছে বলো তো? ও তো ঢাকাতে আছে। আন্টির সাথে আরো কিছুক্ষণ গল্প করে বিকালবেলা আমি বাড়িতে চলে আসি। আজ মনটা অনেক হালকা লাগছে। এবার মনে হয় আমার মনের আশাটা পূরণ হবে। এইভাবে অনেকটা বছর কেটে যায়। এর ভেতর আমার পরিবারকেও রাজি করে ফেলেছি। আবির আসলে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তারপর তুমি যখন আসো তখন তোমার আম্মু আমাদের বাড়িতে নিয়ে যায়। তারপরে তো তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়। সরি আপু, আমি আপনাকে হয়তো কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি আমার রুমে চলে আসি। এসে শুয়ে শুয়ে ভাবতেছি তোমাকে আমি এত তাড়াতাড়ি ছাড়তেছি না। আরও অনেক কিছু করব তোমার সাথে, তারপরে মেনে নিব। রাতের বেলা শুয়ে আছি, এমন সময় লিজা বলল, আবির, একটা কথা বলবো, রাখবে? কী কথা বলেন? চলো না রাতের বেলা আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। আমি এত রাতে কোথাও ঘুরতে যাই না। আচ্ছা, বলার জন্য সরি, দয়া করে মাফ করে দিবে। দেখতে পেলাম লিজা অভিমান করে শুয়ে আছে আর চোখে বেয়ে পানি পড়তেছে। কেন যেন ওর চোখের পানিটা কষ্ট লাগা শুরু করে দিল। এই যে উঠোনে কোথায় ঘুরতে যাবেন বলেন? সরি, আমি কোথাও ঘুরতে যাব না।
উঠতে বলছি না? আমি উঠে পড়ি, তার আগে ওকে বললাম আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। লিজা ফ্রেশ হতে চলে গেল আর আমি খাটের উপরে বসে আছি। কিছুক্ষণ পরে লিজা আসলো। ওয়াও, ওকে আজকে অনেক সুন্দর লাগতেছে। বাসর ঘরে ওকে যেমন দেখছিলাম তার চেয়ে অনেক। ওকে যত সুন্দর লাগুক না কেন, তাতে আমার কি? তা দিয়ে আমার কোনো কাজ আছে? চলো। কিছুক্ষণ পরে দুজনে বাহিরে নেমে পড়লাম, তারপরে হাঁটা শুরু করে দিলাম। আকাশটা কেমন যেন মেঘলা, চারদিকে বাতাস, এ যেন অন্যরকম একটা দৃশ্য। যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। মনে মনে ভাবলাম আজকে যদি একটু বৃষ্টি হতো তাহলে মনের মতো করে দুজনে ভিজতে পারতাম। এই যে আমার তো সেই কখন থেকে হাঁটতেছি, কোথায় যাইতেছি বলেন তো? দুজনে হারিয়ে যেতে চাই অনেক দূরে, সেখানে থাকবে শুধু তুমি আর আমি, আর কেউ না। এত সব না বকে বাড়িতে চলুন, আমার এমনিতেই কালকে অফিস খোলা। আজকে অনেক জায়গায় ঘুরবো। দুজনে হঠাৎ করে মনে হলো আবিরের হাতটা ধরে যদি একটু হাঁটতে পারতাম, তাই আমি ওর হাতের আঙুলের ভেতরে আমার আঙুল ভরে দিলাম। এই হাত ধরেন না তো, হাত ধরাটা আমার কিন্তু একদম পছন্দের না। বেশি বকলে লাফ দিয়ে কিন্তু কোলেও উঠে যাব, বুঝেছো? আমার হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম একটা ঝালমুড়ির দোকান। এই শোনো, আমার না ঝালমুড়ি খেতে ইচ্ছে করতেছে। আপনি তো আমাকে জ্বালিয়ে মারবেন। কেন যে আপনাকে ঘোরাতে নিয়ে আসলাম তা আমি নিজেও কিছু জানি না। জানি তো, আমার বরটা একটা কিপ্টের হাড্ডি। আমি না হয় 10 টাকার ঝালমুড়ি খেতে চেয়েছি, তার জন্য কিপটামি করা লাগবে? আমি কারো বর না, ওকে? তাই খাওয়াতেও পারবো না। আমিও খাবো না। আমি ওর জন্য ঝালমুড়ি কিনে নিয়ে আসলাম, সেটা দেখে ও অনেক খুশি হলো। ও ঝালমুড়ি খাচ্ছে আর আমার হাত ধরে হাঁটতেছে। ওকে বোঝাই যায় না যে ও আমার সিনিয়র, শুধু মনে হয় আমার সাথে একটা পিচ্চি মেয়ে আমার সাথে হাঁটতেছে। হঠাৎ যেটা শুরু হবে, যেটা আমি কোনো দিনও ভাবিনি। চারদিকে বাতাস বয়ে গেল, মনে হয় আজকে ঘূর্ণিঝড় হবে। চলেন বাড়িতে যাব। না, যে এখন আর বাড়িতে যাব না, বৃষ্টি হবে তাই ভিজবো। আপনার মন চাইলে আপনি ভিজেন, আমি ভিজবো না। আমি এখনই বাড়িতে চলে যাইতেছি। যে না, এখন বাড়িতে যাব না, বৃষ্টি হবে তাই ভিজবো। পারলে বাড়িতে যাও, তাহলে আমি এখানে লোক জড়ো করব, তারপরে বলবো যে তুমি আমাকে এত রাতে ডিস্টার্ব করতেছো। কথাটা শুনে মন চাই গালের উপরে লাগিয়ে দেই। মাথাটা একদম খারাপ করে দিল। এর ভেতরে বৃষ্টি শুরু হয়ে গেল, তা দেখে আমি তো মহা খুশি। আজ মনের মতো ভিজবো আর আমার জামাইকেও ভিজাবো। আপনি ভিজেন আর আমি পাশের টং দোকানে আছি। তুমি আমার সাথে ভিজবে, ওকে? এটাই আমার শেষ কথা। দেখেন, আমার গায়ে বৃষ্টির পানি একদম সহ্য হয় না, ভিজলেই জ্বর উঠে যায়। বাড়িতে এত সুন্দর একটা বউ থাকতে সেটা নিয়ে তোমাকে আর চিন্তা করা লাগবে না। আপনি বউ, আমি তো ভাবছিলাম অন্য কিছু। কি ভাবছিলা? হ্যাঁ, কাজের বুয়া। কি বললাম? আমি আবিরকে টেনে রাস্তায় নিয়ে আসলাম। বৃষ্টির পানি পড়তে না পড়তেই আবির কেমন যেন করতে লাগলো। এটা কিন্তু ঠিক না। আপনি ভিজবেন, এর ভিতরে আবার আমাকে নিয়ে আসলেন কেন? বউয়ের সাথে জামাইকেও ভিজতে হবে, বুঝেছো? যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনার খবর আছে। আচ্ছা চলো, ওইখানে গিয়ে ভিজবো। আমি আর আবির পাশের একটা টুল ছিল, ওইখানে বসে পড়লাম। আবির আরো কাছে এগিয়ে বসো। একটু দূরে দূরে থাকুন, তাহলেই ভালো হবে। আমি ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম, তারপরে জড়িয়ে ধরলাম। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রয়েছি। দেখেন, ছাড়ুন আমাকে। লিজা আর আমাকে ছাড়লো না, তার ঠোঁট আর আমার ঠোঁটের কাছাকাছি নিয়ে আসলো। কিছু করার আগেই আমি ওর ঠোঁট হাত দিয়ে চেপে ধরলাম। ঠোঁট থেকে হাত সরাও। দেখেন, আমি এটা করতে দিব না। তুমি আমার বর, তাই আমার বরকে যেটা খুশি সেটা করতে পারি। লিজা আমার হাতটা টান দিয়ে সরিয়ে দিল, তারপরে চার ঠোঁট এক করে দিল। আমার যেন কি হলো, আমি আর ওকে বাধা দিলাম না। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিলাম। হঠাৎ ঠোঁট পেঁচিয়ে জোরে কামড় দিল। আহ! আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, এই কি হয়েছে? এটা আপনি কি করলেন? সরি, আসলে বুঝতে পারিনি যে এটা তোমার ঠোঁট। আমি কি আপনাকে কিস করতে বলেছিলাম? হ্যাঁ। শালা কি বলে? শালা তুই তো বাধা দিলি না, এখন ভালো সাজতেছে? তাহলে আমি তো কামড় দিয়েই ভালো করেছি। ঠিকই আছে, এগুলো আমি মনে মনে বলতেছি। মনে মনে কিছু না ভেবে চলুন বাড়িতে যাওয়া যাক। আর কতক্ষণ বিজি? আমি গেলাম, ওকে বাই। এই দাঁড়াও, আমিও তো যাব। এটা বলে দুজনে হাঁটা শুরু করে দিলাম। আবির চুপ হয়ে হাঁটতেছে, তাই মনে মনে ভাবলাম একটা কিছু আমাকে করতেই হবে, তাই আমি রাস্তায় বসে পড়লাম। এই আবারও কি হলো? দেখো, আমার পাটা মুচকে গিয়েছে, আমি তো আর হাঁটতে পারছি না। হ্যাঁ রে, কিভাবে হলো এটা? জানি না। এখন কি হসপিটালে নিয়ে যেতে হবে নাকি?
না না, আমি হসপিটালে যাব না, আমি বাড়িতে যাব। আমাকে কোলে করে বাড়িতে নিয়ে যাও। এটা বলবেন না? আমি আজ পর্যন্ত আমি কাউকে কোলে করে কোথাও নিয়ে যাইনি, আর আমি কাউকে কোলে করে টানতে পারি না। তুমি কি চাও আমি এখানে বসে বসে মারা যাই? আমি ওকে কোলে তুলে নিলাম। ওর ভারে তো আমি শেষ। শালি, ওর বাপের টাকা পয়সা মনে হয় একাই খেয়েছে। এত ওজন থাকে কিভাবে মেয়েদের গায়ে? আমি তো কিছুই বুঝতেছি না। কি হলো সোনা, হাঁটো না কেন? আমি হাঁটা শুরু করে দিলাম। ও আমার গলা জড়িয়ে ধরে আছে। মন চাই রাস্তাতেই ফেলে দেই। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের এইভাবে দেখে আম্মু মিটিমিটি হাসতেছে। আমি তো কিছুই বুঝতেছি না। কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, আর ওর কি হয়েছে? বাইরে গিয়েছিলাম, তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এখন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হও। আমি ওকে কোলে করে নিয়ে খাটের উপরে ফেলে দিলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও হেঁটে ওয়াশরুমে যেতে আসছে। তাই আমি ওকে ডাক দিলাম, এই যে আপনার পা বলে মচকে গিয়েছে। গিয়েছিল, তবে বাড়িতে আসার পরে ঠিক হয়ে গিয়েছে। এটা বলে ও ফ্রেশ হতে চলে গেল। এখন বুঝতে পেলাম ও এতক্ষণ আমার সাথে নাটক করেছে। আমিও ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লাম, আর আমার মাঝখানে একটা কোলবালিশ দিলাম, যাতে ও আমাকে জড়িয়ে ধরে না ঘুমাতে পারে। হঠাৎ কারো ডাক। আবির, ও আবির সোনা, একটু ওয়াশরুমে আসো তো। কেন? আবার কি হয়েছে? শাড়িটা কেমন যেন হয়ে গিয়েছে, পরতে পারছি না তো, তাই আমাকে একটু পরিয়ে দাও। আমি শাড়ি টাড়ি আবার পরাতে পারি না, সো আমাকে এখন ডাক দিবেন না। চোখে অনেক ঘুম এসে পড়েছে। না আসলে আমি কিন্তু আম্মুকে ডাক দিব। আপনি যাকে খুশি তাকে ডাক দিন, তাতে আমার কি? আমার কিছু না। যাও, আম্মুকে ডাক দিব না। আমি কিছু না পরেই বিছানায় আসতেছি। এই না না, দাঁড়ান, আমি আসতেছি। আমি এসে ওয়াশরুমের দরজার কাছে দাঁড়ালাম। এর ভিতর লিজা আমাকে টান দিয়ে ওর কাছে নিয়ে আসলো। দেখতে পেলাম আবির নিচের দিকে তাকিয়ে রয়েছে। এই যে আমার দিকে তাকাও, তারপরে পরিয়ে দাও। আমি নিচের দিকে তাকিয়ে ওর শাড়িটা ঠিক করে পরিয়ে দিতে লাগলাম। শাড়ি পরানোর সময় ওর পেটে আমার হাত লাগতেছে। ওর পেটে যেন হাত না লাগে সেভাবেই পরানোর চেষ্টা করতেছি। কোনোখানে হাত লাগলে সমস্যা নেই, বুঝেছো? আমি তো তোমার বউ, তাই আমার উপরে তোমার সব ধরনের অধিকার আছে, বুঝেছো? দেখেন, আমি এসব বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমি চাইলে এখন কিন্তু অনেক কিছু করতে পারি, বুঝেছো? আমি ওকে শাড়ি পরিয়ে দিয়ে আমার খাটে চলে আসি। এসে মনে মনে ভাবতেছি, ওকে টাচ করলে আমার এমন লাগে কেন? তাহলে আমি কি ওকে মেনে নিতে যাচ্ছি? ধুর, এগুলো আবার কি ভাবতেছি? আমি তো এত তাড়াতাড়ি ওকে মেনে নিব না। কিছুক্ষণ পর লিজা আসলো। কিচ্ছু খাবো না। খাবো না? আপনি চাইলে খেয়ে আসতে পারেন। তুমি না খেলে আমিও খাবো না। আর শোনো, তোমাকে বলেছি না আমাকে আপনি না ডেকে তুমি করে বলো। আপনাকে আমি আগেও বলে দিয়েছি আমি এটা পারবো না। যাকে এখন পর্যন্ত মেনে নিতে পারলাম না, তাকে কেন আবার তুমি করে বলবো? তুমি আমাকে কবে মেনে নিতে পারবা বলো তো? এই জীবনে হয়তো আর মানতে পারবো না। আমি রাগে কচকচ করতে করতে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি ও কি আমাকে আর মেনে নিবে না। যদি মেনে না নিতে পারে তাহলে আমি আর বাঁচবো না। হঠাৎ দেখতে পেলাম পাশে কোল বালিশ, তাই বালিশটা ছুঁড়ে মারলাম। এটা কি করলেন? হ্যাঁ, তুই চুপ কর তো। চুপ যদি না করিস তাহলে তোকে এই জায়গায় মেরে ফেলবো। লিজা রাগ হয়ে গেছে, কিন্তু কেন সেটা আমি বুঝতেছি না। ও রাগ করলে তাতে আমার কি? হঠাৎ আমি দেখতে পেলাম লিজা আমার পা জড়িয়ে ধরেছে। প্লিজ আবির, আমাকে তুমি মেনে নাও। আমি না হয় ছোট্ট একটা ভুল করেছি, তার জন্য তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না বলো? সবার জীবনে তো কিছু কিছু ভুল হয়ে থাকে, তার জন্য তুমি আমাকে এইভাবে শাস্তি দিবা? আমি বলেছি তো তোমাকে আমি এখন অনেক ভালোবাসি। লিজা আমার পা ধরে কাঁদতেছে। আমারও অনেক খারাপ লাগতেছে। ওকে এইরকম কোনো দিনও কাঁদতে দেখিনি। তাই আমি ভাবলাম আমি তো তোমাকে আরও কিছুদিন পরে মেনে নিব, এত তাড়াতাড়ি মেনে নিতে পারবো না। এই যে ছাড়ুন, আমাকে ঘুমাতে হবে, কালকে এমনিতেই অফিস যেতে হবে। তাহলে আমাকে মেনে নিয়ে তোমার বুকে জায়গা করে দাও। সরি, আমি সেটা পারবো না। এটা বলার পরে লিজা কাঁদতে কাঁদতে একা একা শুয়ে পড়লো। তাই আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ দেখতে পেলাম লিজা জ্বরে কাঁপতেছে। হওয়ার কথা সেখানে ওর যেখানে আমার জ্বর হওয়ার কথা সেখানে ওর হলো। তাই আমি ওর কপালে হাত দিলাম। ওর গায়ে প্রচুর জ্বর উঠেছে। তাই আমি ওকে ডাক দিতে লাগলাম, লিজা, এই লিজা, তোমার কি হয়েছে? আবির, আমি মনে হয় আর বাঁচবো না। জ্বরের কারণে আমি কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না। যদি আমি আজকে মারা যাই তাহলে আমার জন্য তুমি কোনো কষ্ট পেও না। লিজা, তুমি এগুলো কি বলতে আসছো? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? তুমি তো আমাকে একটুও ভালোবাসো না, তাই তুমি অনেক ভালো থাকতে পারবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আজকে ভিজতে বারণ করেছিলাম না? আবির, আমার অনেক কষ্ট হইতেছে, তুমি একটু আমাকে জড়িয়ে ধরবে?
আমি কিছুক্ষণ ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে, তার জন্য আমি এত দিন অপেক্ষা করেছি। এখন যদি আমার কিছু হয়ে যায় তাতেও আমার কিচ্ছু হবে না। প্লিজ তুমি ফালতু কথা বলো, তোমার ফালতু কথার কারণে আমার অনেক কষ্ট হইতেছে। আবির, আমার অনেক শীত লাগতেছে। আমি ওকে আরো শক্ত করে আমার বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ পরে লিজা জ্ঞান হারালো। তা দেখে আমার হাত পা কাঁপতেছে। আমি ওকে আবারও ডাক দিতে লাগলাম, কিন্তু সারা শব্দ পাচ্ছি না। আমি উঠে ওর মাথায় জলপটি দিয়ে দিলাম। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি, তারপরে ওর কপালে একটা চুমু দিলাম। আল্লাহ, তুমি ওকে সুস্থ করে দাও। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল দেখতে পেলাম আবির আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। তা দেখে আমি অনেক খুশি হলাম। আবির, এই আবির, অফিসে যাবে না? আমি ঘুম থেকে উঠে দেখতে পেলাম লিজা আমাকে ডাকতেছে। এই, তোমার জ্বর কমেছে? কি বলো? আমার জ্বর হবে? আমার কোনো জ্বর ওঠেনি। আর তুমি এগুলো কি বলতেছো? মার খাইও না। কালকে রাতে আমার কতটা চিন্তা হয়েছিল সেটা কি তুমি জানো? আমার কি হয়েছিল একটু বুঝিয়ে বলো তো। কালকে রাতে তোমার অনেক জ্বর উঠেছিল। আমি তোমাকে 100 বার বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলাম না? আমার কিছু হয়ে গেলে তাতে তোমার কি? আমার কিছু না। আমি উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাব, এমন সময় লিজা আমাকে টেনে ওর বুকের উপরে শুয়ে দিল। এই ছাড়ুন, আমার অফিসে যেতে হবে। আবারও আপনি করে বলতে আসছো কেন শুনি? আপনি তো আমার কেউ না, তাই আপনি করে বলি। তাহলে কালকে রাতে কেন বলছিলা যে আমাকে তুমি ভালোবাসো? এটা আমি আবার কখন বললাম? আমি সব শুনেছি বুঝছো। আর তুমি আমাকে জড়িয়েও ধরেছিলে, আর আমার কপালে একটা চুমুও দিয়েছিলে। এই দেখো, ধরা পড়ে গেলাম। কিভাবে এই মেয়ে দেখলো যে আমি ওকে চুমু দিয়েছি? আমি আপনাকে কোনো চুমু দেইনি, বুঝেছেন? তুমি কি করেছো সেটা আমি ভালো করেই দেখেছি। কেন, কালকে রাতে তো আপনি অজ্ঞান ছিলেন। ওটা তো মিথ্যে ছিল। কি? আমার সাথে আপনার তো বড় প্রতারণা করা ঠিক হয়নি। কেড়েছি, ভালো করেছি। এখন ছাড়ুন, তা না হলে অফিস যেতে লেট হয়ে যাবে। আবির, আজকে তোমার অফিসে যেতে হবে না। আজকে তুমি একটু আমার কাছাকাছি থেকো। অফিসে না গেলে বস আমাকে পিটাবে। কিছু বলবে না। যদি বলে তাহলে আমি তাকে পিটাতে পারবো। প্লিজ আজ থাকো না। কেন, থাকলে তুমি কি করবে? তোমার সাথে আজ সারা রাত আমি গল্প করব। আমি তো আপনার সাথে গল্প করব না। তো তুমি কার সাথে গল্প করবা শুনি? আমার বউয়ের সাথে। কিন্তু আমি বউ পাবো কই? বউ তো আমার নাই, বিয়েই তো করলাম না। আমি ওকে খাটের সাথে চেপে ধরলাম। এই, আমি তোমার কে বলো তো? আপনি আমার সিনিয়র বউ আপু। কুত্তা শালা, তুই আমাকে আপু বললি কেন? আজ তোকে আমি ছাড়বো না, এভাবেই মেরে ফেলবো। আপনি আমাকে এমনভাবে বকা দিতে আসেন কেন? এটা তো আল্লাহ পাপ দিবে। তাহলে তুমি এমন ভাবে বলো কেন? আর আবির যদি আর আপনি করে বলো তাহলে তোমার খবর আছে। তুমি করে আমি বলবো না। আর একবার পারলে আপনি করে বলো তো, তাহলে বুঝবে মজা। যাও, আজ থেকে কোনো আপনি না, অনলি তুমি। সত্যিই তো। আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আবিরও আমাকে জড়িয়ে ধরলো। লিজাকে আজ অনেক খুশি লাগতেছে। হয়তো আমাকে আপন করে পেয়েছে তাই। সত্যি কথা বলতে আজ আমিও অনেক খুশি। চলো খেতে যাব। আমি আর লিজা খেতে চলে আসি। খেয়ে দিয়ে দুজনে আবার রুমে চলে আসি। আচ্ছা বাবু, আমি রান্না করতে গেলাম, আর তুমি ঘুমাও। আমার তো একা একা ঘুম হবে না, সাথে আমার বউকেও নেওয়া লাগবে। ইস, এত ভালোবাসা এতদিন কোথায় ছিল বলো তো? জানি না গো। আমি চললাম। আমি যাব এমন সময় আবির আমাকে টেনে ওর পাশে শুইয়ে দিল, তারপরে আমার উপরে উঠে পড়ে। দুজনে তাকিয়ে আছি। আজকে লিজাকে অনেক সুন্দর লাগছে, তাই মন চায় ওকে মন ভরে বারবার দেখি। এসব এখন কিছু না। রাতে এখন বাড়ির অনেক কাজ করতে হবে। এমনিতে আম্মু তেমন কাজ করতে পারে না। কাজ তো পরেও করা যাবে, তাই না? তাহলে এসব তো পরেও করা যাবে। আমি ওর সাথে অভিমান করে ওকে ছেড়ে দিলাম। যাও, তুমি যাও। আমার বরটাকে অভিমান করেছে? না, কিছু করিনি। চোখটা বন্ধ করো তো। কেন? আরে করো না। আবির চোখ বন্ধ করার সাথে সাথে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিলাম। অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। এখন যাই কেমন? আচ্ছা যাও, আর কাজ করে তাড়াতাড়ি আসবে কিন্তু। কেন গো? তোমাকে এখন একটু সময় না দেখে আমি আর থাকতে পারি না। এমা, বলো কি গো? এটা বলে লিজা চলে গেল। ওকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না। ওকে কষ্ট দিলে আমার কাছে অনেক খারাপ লাগে। রাতে আমার ঘুম হয়নি, তাই আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনের বাজনায় ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি অফিসের বস আমাকে কল দিয়েছে। হ্যালো, আবির বলতেছো? ম্যাডাম, আমি আবির। আজকে অফিসে আসোনি কেন? কি বলবো বুঝতেছি না, তাই বসকে একটা বানিয়ে মিথ্যা বলে দিলাম।
ম্যাডাম, কালকে রাতে একটু বেশি বৃষ্টি হয়েছিল, তাই ভিজে আমার জ্বর উঠে গেছে। আমার কি আশা লাগবে তোমাকে দেখতে? ম্যাডাম, আশা লাগবে না, আমার জ্বরটা এখন অনেকটা কমে গিয়েছে, তাই আপনার আসার কোনো প্রয়োজন নেই। আর আমার সেবা করার জন্য আমার বউ আছে। তোমার বউ আছে মানে একটু ভালো করে বুঝিয়ে বলো তো। আমি তো বিয়ে করেছি, তাই বউ তো থাকবেই। তুমি বিয়ে করেছো? ম্যাডাম, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে, তাই আপনাকে বলতে পারিনি। আচ্ছা, আমি এখন রাখি। ম্যাডাম, আপনার গলাটা এত বড় হয়ে গেল কেন? তেমন কিছু না, কালকে রাতে আইসক্রিম খেয়েছি তাই। এতক্ষণ তো ঠিক ছিল। এটা বলার পরে ম্যাডাম ফোনটা কেটে দিল। আমি তো কিছুই বুঝতেছি না। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি আর আমার পাগলি বউ শুয়ে আছি। আবির, এতদিন তুমি আমার সাথে এমন করেছো কেন? তোমার সাথে রাগ করে। এখন কি আমার বরটার রাগ ভাঙছে? বউ, ও বউ, বাসরাতে তো আমরা কিছু করিনি, আজ সেটা করি। কেন, আমি কি বারণ করেছিলাম নাকি? তখন তো তোমার উপর আমার রাগ ছিল, তাই করিনি। এখন একটু করি। জি না, সেদিন আমাকে আদর করনি, তাই আজও করা লাগবে না। তো এখন সেটা করি। হবে না, ওকে? তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে এমনিতেও তোমার অফিসে যেতে হবে। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আবির, এমন ভাবে আমার হাত দুটো চেপে ধরলা কেন? এখন আমি আমার বউকে মন ভরে আদর করব। আমার আদর চাই না। লিজা অনেক লজ্জার ভিতরে রয়েছে, তবু আমি ওকে বললাম, সেটা বললে তো হবে না। আমি আমার মুখটা ওর মুখের কাছে নিয়ে আসলাম। তা দেখে লিজা ওর চোখ দুটো বন্ধ করে নিল। আমি ওর দুটো চোখে আমার ঠোঁট দিয়ে চুমু দিলাম। তারপরে ওর ঠোঁটের উপরে আমার নজর যায়। আমি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। আমার তো অনেক ভালো লাগতেছে ওর ঠোঁটের ছোঁয়ায়। আমি ভিতরে কেমন কেমন যেন করতেছে। এই যেন অন্যরকম একটা ফিলিংস। মনে হয় সারা জীবন ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এমনভাবেই লাগিয়ে রাখি। আমি ওর ঠোঁট কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। তার আরও কিছুক্ষণ পর আবার আঁকড়ে ধরলাম। লিজা খুব শক্ত করে আমাকে ধরে আছে। কিছুক্ষণ পরে আমি ছেড়ে দিলাম। এটা কিন্তু ঠিক হয়নি। কি ঠিক হয়নি? এত তাড়াতাড়ি ছাড়লা কেন? আবারও এমন ভাবে একটু করো না। আমার তো খুব ভালো লাগছিল। ওই কি হলো? আবার এমন ভাবে করো। আর এবার আর তাড়াতাড়ি যেন ছাড়তে না দেখি। অনেকক্ষণ এমন ভাবে ঠোঁটে ঠোঁট মিশিয়ে রাখবা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, পাগলি বউ একটা। আমি আবারও ঠোঁটে ঠোঁট রাখলাম। তারপরে আর কি হবে, আমাদের বাসর হলো। আর বাসরাতে কি হয় তা কে বা না জানে, তাই বলে সময় নষ্ট করতে চাই না। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। একদিন লিজা বলল, কালকে তাড়াতাড়ি উঠে সকাল সকালে আব্বুর বাড়িতে যেতে চাই। ঠিক আছে লক্ষ্মী বউটা। তুই আমাকে এত সুন্দরভাবে বউ বলে ডাকতেও পারো? তোমার বরটা সব পারে, বুঝছো? তাই? আমি লিজাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল লিজার ডাক। এই কলিজাটা, উঠো না কেন? এত তাড়াতাড়ি কেন উঠবো? আব্বুর বাড়িতে যাব, তাড়াতাড়ি ওঠো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরেছি, তা দেখে লিজাও একটা নীল শাড়ি পরেছে। লিজাকে দেখতে হেব্বি লাগতেছে। আজকে দুজনে একই কালারের পোশাক পরলাম, কিভাবে? কেন ভালো লাগতেছে না? চেঞ্জ করবো নাকি? আমি তোমাকে চেঞ্জ করতে বলেছি নাকি? তোমাকে আজ অনেক কিউট লাগতেছে। তোমাকেও। চলো আম্মুর কাছে যাই। দুজনের হাতে ধরে আম্মুর কাছে চলে আসি। আম্মু আমাদের এইভাবে দেখে হা করে তাকিয়ে আছে, তাই আমি লজ্জা পেয়ে হাতটা ছেড়ে দিলাম। আম্মু, আমরা আসি। যাও মা, আর সাবধানে যাবে। আমার ছেলেটাকে দেখে রেখো। সে আর বলতে, তোমার ছেলেকে আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো। কথাটা শুনে তিনজনে হেসে উঠলাম। আমরা আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসি। ওখান থেকে বাসে উঠে পড়ি। আমি গিয়ে জানালার পাশে বসে পড়ি। আমাকে জানালার পাশে দাও। আমি আগে বসেছি, সো এখানে আমিই থাকবো। আবার বলো উঠবে না। না না না, উঠবো না। আজকে তোমার গায়ে বমি করে দেবো, দেখো। এই না না, আমি উঠতেছি। তুমি দেখি আমাকে ভয়ও পাইতেছো। তোমাকে ভয় পাই কে? ভয় তো পাই তোমার বমিকে। তাই? তাহলে ওঠো না কেন? আমি এসে ওই পাশের সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে গাড়িটি ছেড়ে দিল। দুজনে গল্প করতেছি আর লিজা আমার কাঁধে শুয়ে আছে। আবির, আমরা কিন্তু অনেক দিন পরে আসব, কারণ অনেক মাস পরে কিন্তু আব্বুর বাড়িতে যাইতেছি। আর বিয়ের পরে তুমি আমাকে নিয়ে একবারও আব্বুর বাড়িতে নিয়ে যাওনি। অফিসে যদি কাজ থাকে তাহলে তো আমার আবার ওখানে থেকে আবার আসতে হবে। আসতে দিলে তো তুমি আসবে। কেন, কি করবে? হাত পা বেঁধে ওখানেই বসিয়ে রাখবো। দেখা যাবে। আমি আর লিজা কথা বলতে আসি আর দুষ্টামি করতেছি। এমন সময় পিছন থেকে মাথায় পেঁচিয়ে একটা টোকার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখে একটা বোরকা পরা মেয়ে। মেয়েটিকে আমি কিছু বলতে যাব, এমন সময় লিজা বলে উঠলো, কে আপনি? আর আমার স্বামীকে টোকা মারলেন কেন? আপু, আমি আদিবা। আপনার দুজনে কেমন আছেন? তুমি ভালো আছি আমরা।
তুমি কেমন আছো? ভালো। এই তোমরা দুজনে বিয়ে করলা কবে? কিছুদিন আগে। কেমনে কি? আমি তো কিছুই বুঝতেছি না। তারপরে আদিবাকে সব কিছু খুলে বললাম। দেখছো, তোমাদের ভালোবাসাটা ছিল সত্যি, তাই দুজনেই এক হতে পেরেছো। হুম। তোমার কোলে এই মেয়েটাকে? আমার মেয়ে, আমারও বিয়ে হয়ে গেছে এই 1 বছর। তুমি দাওয়াতও করলে না? তোমার নাম্বারটা বন্ধ পেয়েছিলাম, তাই বলতে পারিনি। আর তুমিও তো বলতে পারতে। বললাম তো, বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছে। লিজা আপু, আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে, আর দুজনকে অনেক ভালো মানিয়েছে। তাই তোমরা যাইতেছো কোথায়? আমিও শ্বশুর বাড়িতে যাইতেছি। ও, কিছুক্ষণ পরে ওরা হাজব্যান্ডের সাথে পরিচয় হলাম। তার সবার সাথে গল্প করা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে আদিবারা নেমে পড়লো। আবির, লিজা আপু, আসি, চাইলে আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। আসবো কোনো একদিন। তোমার শ্বশুর বাড়িতে দেখে গেলাম। ঠিক আছে। আদিবারা নেমে পড়লো। তারপরে আমি আর লিজা আবারও গল্প করা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের দেখে সবাই খুশি হলো। খুশি তো হয়েছে, কিন্তু অনেকজনে আমাদের উপর রাগও হয়েছে। তার কারণ হলো অনেক মাস পরে এসেছি তো, তাই। চলো রুমে যাব। এখানে বসে সবার সাথে কথা বলি, তারপরে যাবনি। না, এখনই আসবে। বউয়ের কথা মতো আমি আরও রুমে চলে আসি। এই শোনো, এখানে কিন্তু আমার চাচাতো বোন আছে, কারোর সাথে দেখি না যেন কথা বলতে। তাহলে আমি কি চুপ হয়ে থাকবো? আমি তো চুপ হয়ে থাকতে পারি না। যা, তুই ওদের সাথে কথা বল যাইয়া। এতেও রাগ করা হয়ে গেছে? আচ্ছা যাও, কারোর সাথে কথা বলবো না। কিছু কি খাবে? খাবো না মানে খাবোই, তবে কিন্তু খাবার খাবো না, অন্য কিছু খাবো। কি খাবে? তোমার ঠোঁটে যেটা দেয়া আছে সেটা খাবো। আমার ঠোঁটে তো লিপস্টিক দেওয়া আছে। শয়তান, কি বললা? কি খাবে? ওইটাই খাবো। চুপ করো। আর এগুলো এখন খায় না, রাতে খায়, বুঝেছো? এখন একটু খাই। এখন না, আমি আগে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম। নাও, খেয়ে নাও। আমি তো এসব খাবো না, আমি তো অন্য কিছু খাবো। ফাজিল বর, আগে এইসব খাবার শেষ করো, তারপরে। এত সব খাবো কিভাবে? সব যদি শেষ করতে পারো তাহলে মিষ্টি দেব, তা না হলে দিব না। বউ, এমন কিন্তু কথা ছিল না। এমন কথা ছিল না, বাট এমনই হবে। আমি খাবার খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সব খাবার শেষ করতে পারলাম না। সব শেষ করো বললাম কিন্তু। আমার পেটে আর একটু জায়গা নেই, তো খাবো কিভাবে? আর যেটুকু জায়গা আছে তোমার ঠোঁটের মিষ্টি খাওয়ার মতো জায়গা আছে। কেন কিছু হবে না? এটি বলে আমি চলে আসতে যাব, এমন সময় আবির আমাকে টেনে ধরলো। তারপরে আমার পেছনের উপরে ফেলে দিল। যাইতেছো কোথায় আমারটা নিয়ে? তুমি কোথায় যাও? হ্যাঁ, রাতে দিব গো, এখন ছাড়ো। আমি এখন খাবো। দরজা খোলা, আগে দরজাটা গিয়ে আটকিয়ে আসো। তোমাকে আমি চিনি না। দরজা আটকানো কথা বলে তুমি পালিয়ে যাবা? না, কোথাও যাব না। আমি যেতে দিব না, আগে আমার ঠোঁটে কিস করো, তারপরে। আমার যে ফাজিল বর আজকে মনে হয় আর ছাড়বে না। তবু দেখি কি করা যায়। ওই দেখে আব্বু এসেছে, এটি বলার পরে আবির আমার উপর থেকে উঠে পড়ে। আমি উঠে দিলাম দৌড়। লিজা, এটা কেমন করে হলো? আজকে তোমার সাথে আর কথা বলবো না। একটু পরে আমি আসতেছি। আর আশা লাগবে না। কিছুক্ষণ পরে লিজা চলে গেল, তাই আমি মোবাইল বের করে চাপা শুরু করে দিলাম। আজকে আর তোমার সাথে কথা বলবো না। দেখো আমি আর কি করব, গেম খেলা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে লিজা আসলো, এসেই আমার পাশে শুয়ে পড়লো। তাই আমি ওকে দেখেও না দেখার ভান করলাম। এই শোনো না, এদিকে একটু তাকাও না, আমি তো এসেছি। আপনি আসলে আমার কি? আমি কারোর সাথে কথা বলি না। একটু তাকাও না। আমি তাকাবো না, ওকে? আপনি এখন এখান থেকে চলে যান। আমি কিন্তু তাকাতে বলেছি, না হয় কিন্তু মোবাইল ভেঙে ফেলবো। হ্যাঁ বলেন। সরি বাবু, সেই সময় একটা কাজ ছিল তাই চলে গিয়েছি। প্লিজ এভাবে অভিমান করে থেকো না। চলে গেছেন, ভালো হয়েছে। একটু আমাকে জড়িয়ে ধরো না। না, ধরবো না। আবির, রাগ উঠে যাবে কিন্তু। আর রাগ উঠলে আমি যা করতে পারি সেটা কিন্তু তুমি ভালোই জানো। ওর রাগ তোলা যাবে না, তাহলে এই মেয়ে যা খুশি সেটাই করতে পারে। তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। আরো জোরে। এত জোরে জড়িয়ে ধরার শক্তি নাই তো। শক্তি না থাকলে শক্তি বানিয়ে নাও। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে লিজাও আমাকে জড়িয়ে ধরলো। ভালোবাসি। ভালোবাসি না? কি বললা? আরেকবার বলো তো। ভালোবাসি। এখন তোমাকে ছেড়ে দেই? না, আরো কিছুক্ষণ এভাবে থাকতে চাই। দুজনে চোখের দিকে তাকিয়ে আছি, আর ফ্যানের বাতাসে লিজার চুলগুলো আমার মুখে পড়তেছে। হঠাৎ লিজা আমাকে একটা জিনিস দিল। সেটা দিয়েছে সেটা আমি কোনো দিনও আশা করিনি। এটা কেমন হলো? দুজনে শুয়ে শুয়ে কথা বলতেছি, এর ভিতরে লিজা আমাকে একটা পাপ্পি দিল। রাতের বেলা
আবির আদিবার কত সুন্দর একটা বাবু হয়েছে, আমার এমন একটা বাবু চাই। তাই না? এদিকে আসো, তোমাকে বাবু দেই। এটা বলার পরে আমি লিজার উপরে পড়ে যাই। বাকিটা ইতিহাস। এভাবে 4 দিন কেটে গেল। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি বসের কল, তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। আবির, কেমন আছো? ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। শোনো, আমাদের দ্বিতীয় কোম্পানিতে যেতে হবে। ম্যাডাম, আমি মনে হয় আসতে পারবো না, কারণ আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি। প্লিজ আসো, তোমাকে ওখানে যাওয়াটা অনেক জরুরি। আর 7 দিনেরই তো ব্যাপার, 7 দিন পরে তো চলে আসবো। কে কে যাবেন? আমি আর তুমি যাব। কবে যাবেন ওখানে? আজকে বিকেলেই রওনা দিব। ঠিক আছে ম্যাডাম, আমি আসবো। ঠিক আছে, বাই এখন। ফোনটা কেটে দিলাম। কাটার সাথে সাথে লিজা বলে উঠল, আবির কোথায় যাবে? হ্যাঁ, চিটাগাং যেতে হবে, আমাদের অফিসে দ্বিতীয় কোম্পানিতে। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই পাগলি, এমন করতে আসো কেন? ওখানে যাওয়াটা আমার অনেক জরুরি, প্লিজ একটু বুঝো। তুমি বাড়ি থেকে বলে আসছো যে আমাদের বাড়িতে অনেক দিন থাকবে, তো এখন যাওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? কি করব বলো, এখানে থাকার হয়তো আমার কপালে নেই। আমি ও সব কিছু জানি না, তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আমি গিয়ে লিজার হাত ধরলাম। সোনা, 7 দিনই, এরই তো ব্যাপার। 7 দিন পরে তো আমি চলে আসবো, তাই না? এই 7 দিন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। পারবে। লিজা আর আমার কোনো কথা শুনলো না, রাগ হয়ে ওখান থেকে চলে গেল। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমি ফ্রেশ হতে লাগলাম, এর ভিতরে লিজা আসলো। আজকেই চলে যেতে আসছো আমাকে একা একা রেখে? পাগলি, আর তুমি তোমাদের বাড়িতে থাকবে নাকি আমাদের বাড়িতে যাবে? মরে যাব। লিজা, এটা তুমি কি বলতেছো? আমি গিয়ে ওকে আমার বুকে নিলাম। এক জায়গায় যাওয়ার সময় বউটার চোখে যদি পানি দেখতে পাই তাহলে আমার কি ভালো লাগে বলো? কি করব বলো? তোমাকে ছাড়া আমি এতদিন থাকবো কিভাবে তা আমি নিজেও জানি না। চেষ্টা করলেই পারবে। আচ্ছা, আর শোনো, আমি এখানেই আছি, তুমি যে বাড়িতে আসবে সেই দিন আমাকে এখান থেকে নিয়ে যাবে। ঠিক আছে পাগলিটা। সাবধানে থাকবে, কোথাও যাবে না, কাজ করেই তোমার রুমে চলে আসবে। ও বউ, তোমার জ্ঞান শুনতে শুনতে আমি তো শেষ হয়ে যাব। আমি জ্ঞান দিব না তো কে জ্ঞান দিবে শুনি? আচ্ছা, আরো জ্ঞান দাও, আমি শুনতেছি। ওখানে গিয়ে তুমি কার কাছে ঘুমাবে? হ্যাঁ, কার কাছে ঘুমাবো মানে? একা একা ঘুমাবো? আর তোমার বসের সাথে বেশি কথা বলবা না, ওকে? আরে ঠিক আছে, এখন কি আমি যেতে পারি? আর একটু পরে যাও, এখানে দুজনে আর কতক্ষণ থাকি? সময় তো হয়ে গিয়েছে, আমার আবার একটু বাড়িতেও যেতে হবে। আম্মু কাছে বলে আসতে হবে তো। আচ্ছা যাও, আমি গিয়ে আবিরের কপালে একটা চুমু দিলাম, আর আবিরও আমাকে দিল। যাই কলিজাটা। আমি রওনা দিলাম বাড়ির দিকে। আসার সময় দেখতে পেলাম লিজার চোখে জল টলমল করতেছে। আমি আর ওখানে দাঁড়ালাম না, কারণ ওর চোখের জল দেখে আমার চোখ থেকেও শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। বৌমা কোথায়? ও আসেনি। তুই আবার মেয়েটির সাথে কি করে এসেছিস? হ্যাঁ, আমি সবকিছু আম্মুকে খুলে বললাম। তুমি না সবসময় আমাকে ভুল বুঝো। তুই যে বাঁদর, ভুল বোঝারই কথা। এখন আর কিছু বলবো না, কারণ অনেক দূরে যেতে আসি তো তাই। আচ্ছা যা তাহলে, আর সাবধানে যাবি কিন্তু। মনে মনে ভাবলাম আজকে মনে হয় আমি জ্ঞান শুনতে শুনতে শেষ হয়ে যাব। আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডে। এসে একা একা দাঁড়িয়ে আছি, হঠাৎ বসের ফোন। আবির, কই তুমি? ম্যাডাম, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আর একটু সামনে চলে এসো। ম্যাডামের কথা মতো আমি সেখানে চলে আসি, তারপরে বাসে উঠে পড়ি। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। আবির, কিছু কি খাবে? না ম্যাডাম, কিছু খাবো না। কি ম্যাডাম ম্যাডাম করতেছো? তুমি করে বলো না। সরি ম্যাডাম, আপনি আমার বস, তাই তাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হয়। রাখো তোমার সম্মান, তুমি আমাকে তুমি করে বলবে, এটাই আমার শেষ কথা। সরি, পারবো না। আচ্ছা যাও, বলা লাগবে না। দুজনে কথা বলতেছি, এর ভিতরে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি বউয়ের কল। তুমি কেমন মানুষ বলো তো, একটা বার আমাকে কলও দিলা না। সরি, আসলে এইমাত্র বাসে উঠতেছি তো, তাই ফোন দিতে পারিনি। আচ্ছা এখন রাখি। কলটা কাটার পরে চুপ হয়ে ভাবতেছি, পাগলি একটা, সারাদিনে আমার সাথে রাগ করতে থাকে। এমন রাগী বউ আমার কপালে জুটলো। আমি চুপচাপ কথাগুলো ভাবতেছি আর মিটিমিটি হাসতেছি। এর ভিতরে ম্যাডাম বলে উঠলো, তোমার বউ কি তোমাকে খুব ভালোবাসে? ম্যাডাম অনেক, তবে দিনের ভিতরে মনে হয় কথায় কথায় রাগ দেখাবে। ও, আর তোমাকেও একজন পাগলের মতো ভালোবাসে। ম্যাডাম সেদিনও পানি এটা বলেছে, আর আজও এটা বলতেছে। কে আমাকে ভালোবাসে বলেন তো? সময় হোক বলবো। এখন বলুন, আমিও একটু শুনি কে আমাকে ভালোবাসে। এখন না, ওয়েট করো, বলবো। ওকে, আমি আর সে চুপ হয়ে বসে আছি। আমার চোখে কেমন যেন ঘুম এসে পড়লো, তাই আমি বাসের সিটেই ঘুমিয়ে পড়লাম।
রাতের বেলা ঘুম ভাঙতে না ভাঙতেই দেখতে পেলাম নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তাকে জড়ানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। ম্যাডাম ম্যাডাম ছাড়ুন। কি হয়েছে? দেখেন না আপনি কি করতেছেন, এখন আমাকে ছাড়ুন তো। ও সরি আবির, আসলে বুঝতে পারেনি যে এইটা হবে। তুমি কিছু মনে করো না। ইটস ওকে, নো প্রবলেম। এটা দুজনে চুপ হয়ে আছি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারতেছি না যে ও আমায় জড়িয়ে ধরলো, হয়তো ঘুমের ঘোরে জড়িয়ে ধরেছে। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিছুক্ষণ পরে আবারও দেখতে পেলাম ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। এবার আবারও তিনি আমার কাঁধে মাথা রেখেছে। তার মাথাটা আমি বারবার সরিয়ে দিতেছি আর সে বারবার আমার কাঁধে মাথা রাখতেছে। অসহ্য হয়ে আর সরালাম। সকাল সকাল চিটাগাং এসে পৌঁছালাম। এই যে ম্যাডাম, আমরা এসে পড়েছি। কখন আসলাম? এই তো মাত্র। এখন বলুন আমাদের কোথায় যেতে হবে? আমি এখানে আগেই হোটেল বুকিং করে রেখেছি, চলো সেখানে যাব। সে আর আমি রওনা দিলাম হোটেলের দিকে। কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছালাম। ম্যাডাম, অফিসে যাব কখন? আজকে না, কালকে যাব। ওকে। আমি বাইরে এসে পড়ি। তারপরে লিজাকে কল দেওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। সোনা, আমি এখানে এসেছি। ও, কালকে রাতে আমার একটুও ঘুম হয়নি তোমাকে ছাড়া। কেন? তোমাকে ছাড়া আমি কোনো সময় একা একা ঘুমিয়েছি? কালকে রাতে শুধু এপাশ ওপাশ করেছি, কিন্তু চোখে একটুও ঘুম আসেনি। আমার শুধু তোমার কথা মনে পড়েছে। কচু পড়েছে, আমাকে তো তুমি ভুলেই গিয়েছো। বউকে কি বলা যায়? হয়েছে, আর বলতে হবে না। তার আগে বলো তুমি কবে আসবে? এই তো আসলাম, কিছুদিন পরে আসবো। আবির, আমার একটুও ভালো লাগে না। কেন যেটা আমি কিছুই বুঝতেছি না। আমি তো তোমার কাছাকাছি, তাই। না, কাছাকাছি নেই, তুমি আমার থেকে অনেক দূরে আছো। ও আরো কিছুক্ষণ বকবক শুনে ফোনটা কেটে দিলাম। তারপরে রুমে চলে আসি। কোথায় গিয়েছিলে? লিজার সাথে কথা বলতে গিয়েছিলাম। এই খাবারগুলো খেয়ে নাও। আমি একা একা খাবো, আপনি খাবেন না? আমি খেয়েছি। আমি খাবার খেয়ে নিলাম। তারপরে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগতেছে। বিকালবেলা উঠে পড়ি, উঠে কিছু খেয়ে নিলাম। তারপরে আবারও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নীলা আসলো। আবির, চলো কোথাও থেকে ঘুরে আসি। ম্যাডাম, আমার কোথাও যেতে ভালো লাগতেছে না। আপনি যান, আমি কোথাও যাব না। আমি একা একা যাব না, আমার সাথে তোমারও যেতে হবে। নীলা অনেকবার বলার পরে আমি রাজি হয়ে যাই। কিছুক্ষণ পরে একটা রিক্সা নিলাম। দুজনে রিক্সায় বসে আছি আর কথা বলতেছি। আবির, পড়ে যাবে তো, আমার কাছে এগিয়ে বসো। ম্যাডাম, পড়ে যাব না। রিক্সা চলছে তার আপন গতিতে। আমরা দুজনে কথা বলতেছি। কিছুক্ষণ পরে নীলা আমার হাতের ভিতরে ওর হাত ঢুকিয়ে দিল। আমি বারবার তার হাত সরাতেছি আর সে বারবার আমার হাত ধরতেছে। এমন করতেছো কেন? আমি তো শুধু তোমার হাতটাই ধরেছি। ম্যাডাম, হাত না ধরাটাই ভালো। আমি আর আবিরের কথা শুনলাম না, ওর হাতটা শক্ত করে ধরে ফেললাম। আবির ছুটানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কিছুক্ষণ পরে আবির আর আমি একটা জায়গায় চলে আসি। আবির, তোমাকে একটা কথা বলার ছিল। বলেন। কিভাবে বলবো বুঝতেছি না। না বলতে চাইলে থাক, বলা লাগবে না। আবির, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেদিন আমাদের অফিসের চাকরির জন্য এসেছো, সেদিন থেকে আমি তোমাকে আমার মনের জায়গা দিয়ে ফেলেছি। আর যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, সেদিন আমি অনেক কান্না করেছি। আর এখনো তোমার জন্য আমার চোখ থেকে পানি গড়তে থাকে। প্লিজ আবির, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ম্যাডাম, এইগুলো আপনি কি বলতে আছেন? আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে? আর আপনার এই কথাটা বলতে একটু লজ্জা করলো না? যাকে নিজের থেকে বেশি ভালোবাসি, তার কাছে এই কথাটা বলতে লজ্জা করবে কেন? এটা বুঝলে আমি কোনোদিন আপনার সাথে এখানে আসতাম না। আমি আজকেই চলে যাব। এটা বলে আমি উঠতে যাব, এমন সময় নীলা আমাকে টেনে জোরে জড়িয়ে ধরলো। ম্যাডাম, ছেড়ে দিন। আমি ছাড়বো না তোমাকে আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে হোটেলে চলে আসি। এসে সব জামা কাপড় গোছাতে লাগলাম। আমিও বাড়িতে এসে পড়ি। এসে দেখি আবির এখান থেকে চলে যাইতেছে, তাই আমি ওর কাছে চলে আসি। কই যাইতেছো? সে আমি আপনাকে বলতে বাধ্য নই। তুমি ভুলে যাবা না, আমি কিন্তু তোমার বস। আমি আর আপনার ওখানে চাকরি করব না। যেভাবেই হোক না কেন, ওকে এখান থেকে কোথাও যেতে দেওয়া চলবে না। আবির, আমি সরি, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তবুও তুমি এখান থেকে চলে যেও না। তুমি চলে গেলে আমি কাজগুলো একা একা সামলাতে পারবো না। ম্যাডামের অনেক অনুরোধ করার পরে আমি রাজি হয়ে যাই। তুমি এখানে থাকো, আমি একটু বাহির থেকে আসি। ঠিক আছে। নীলা ওখান থেকে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতেছি
যে নীলা আজকে এটা বলতে পারলো, এটা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। হঠাৎ ফোন বেজে উঠলো, তাকিয়ে দেখি লিজা কল করছে। কি করতে আসছো? শুয়ে আছি, তুমি কি করো? আমিও। আবির, তোমার কথাগুলো এমন লাগতে আছে কেন? তেমন কিছু না। কি হয়েছে বলতে বলেছি কিন্তু। ওকে কিছু বলা যাবে না, তাহলে কথা এই মেয়ে কথা শুনে আমাদের এখানেও আসতে পারে। শোনা, তেমন কিছু না, তোমার জন্য আমার মনটা অনেক খারাপ লাগতেছে। তাই তুমি কখন আসবে বলো তো? তোমায় ছাড়া আমার একটুও বাড়িতে মন টিকে না। আসবে, আগে এখানের কাজটা মিটে যাক, তারপরে আসতেছি। ঠিক আছে। ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটার পরে মাগরিবের আজানটাও দিয়ে দিল। আমি শুয়ে থেকে উঠে বসে পড়ি। বেশ কিছুক্ষণ পরে নীলা আসলো আমার এখানে। নাও, এই কফিটা খেয়ে নাও। ম্যাডাম, আমি চা কফি এসব কিছুই খাই না। তুমি কি এখন আমার সাথে রাগ করে আছো? না ম্যাডাম, আপনি তো আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাই আপনার উপরে আমার কোনো রাগ নেই। তোমার যদি আমার উপরে রাগ না থাকে তাহলে আমার কথা মতো তুমি এই কফিটা খেয়ে নাও। আমি তার হাত থেকে কফি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। কফি মুখে পড়তে না পড়তেই চোখটা কেমন যেন ঝাপসা লাগা শুরু করে দিল। মনে হয় চোখে ঘুম এসে পড়ল। এই, তোমার কি হয়েছে? ম্যাডাম, চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। কাজ হয়েছে তাহলে ওকে কিছু বুঝতে না দিয়ে আমি ওকে ধরে খাটে শুয়ে দিলাম। আমি ঘুমের জন্য কিছুতেই চোখের পাতা বুঝে মেলতে পারছি না। হঠাৎ আমি দেখতে পেলাম কে যেন আমার বুকের উপরে শুয়ে পড়লো। কে কে? আবির, আমি তোমার মাথাটা টিপে দিতে আসছি। দরকার নেই। চুপ কর তুই, আর কোনো কথা বলবি না। ম্যাডাম ম্যাডাম, এগুলো আপনি কি করতে আছেন? আমি আর ঘুম আটকাতে পারলাম না, চোখে প্রচুর ঘুম এসে পড়লো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো কয়টার সময় তা আমি নিজেও জানি না। চোখ খুলতে না খুলতে দেখতে পেলাম আমার শার্ট খোলা, আর নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি একটা জোরে চিৎকার দিলাম, নীলা এসব কি? কেন, তোমার চোখে কি সমস্যা, দেখতে পাচ্ছ না? আমার এই অবস্থা করলো কে? তুমি এখনো বলবে না তুমি আমাকে ভালোবাসবে না? আমি তোমার বইয়ের চেয়েও আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা শুনে অনেক রাগ উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমি গিয়েই ওর গালে দুটো ঠাস করে চড় লাগিয়ে দিলাম। তোকে ভাবছিলাম তুই ভালো, এখন দেখি তোর মতো বাজে মেয়ে কোথাও নেই। তোমাকে ভালোবেসে আমি যদি বাজে হই তাহলে আমি বাজে। আমি আর তোর সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখনই চলে যাইতেছি। তুমি কোথাও যেতে পারবে না। যদি যাও তাহলে এই ছবি তারপরে ভিডিও তোমার বইয়ের কাছে দিয়ে দেব। ম্যাডাম প্লিজ, আপনি আমার সংসারটা এমনভাবে ভেঙে দিবেন না। ওকে যদি এসব ছবি দেখান তাহলে আমাকে ভুল বুঝে যাবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এসব কিছু তোমার বউকে দেখাবো। কিছুক্ষণ পরে ম্যাডাম একটা ভিডিও ছেড়ে দিল। ভিডিওতে নীলা আমার বুকের উপরে ওঠে। আবে ছাড়ো, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। ছি ছি ম্যাডাম, আপনি এত নিচু আগে জানতাম না। আপনি এমন কিছু করবেন তা বুঝলে আমি এখানে জীবনেও আসতাম না। চুপ কর তুই, আর কোনো কথা বলবি না। এখন আমি যা যা বলবো তুই সেগুলো মেনে চলবি। যদি না মেনে চলিস তাহলে এইসব কিছু তোর বউয়ের কাছে চলে যাবে। কালকে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে, আর এসব খাইয়ে এটা করেছে। ম্যাডাম, আপনি আমার সংসারটা এভাবে নষ্ট করে দিয়েন না। আমি যদি তোমার না হতে পারি তাহলে কারোরই হতে দিব না। ম্যাডাম, তার চেয়ে ভালো হবে আপনি আমাকে খুন করে দিন। এইসব ফালতু কথা আমি একদম শুনতে চাই না। আমাকে খুন করলে আমি বাঁচবো কিভাবে? এখন ফ্রেশ হতে নাও, তারপরে তোমাকে নিয়ে আমাদের এখানে অফিসে যেতে হবে। আমি আপনার সাথে কোথাও যাব না, আমি বাড়িতে যাব। এত তাড়াতাড়ি আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর বেশি বুঝলে আমি কি করতে পারি তুমি তো ভালোই তা বুঝতে পারো। আমি আর ওখানে দাঁড়ালাম না, ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। ওখানে বসে কিছুক্ষণ চোখের পানি ফেললাম। আমার জীবনটা তাহলে অন্ধকার হয়ে যাবে। এসব যদি লিজাকে দেখাই তাহলে ও যে কি করবে তা আমি নিজেও জানি না। আমি ফ্রেশ হয়ে আবারও রুমে চলে আসি। কিছুক্ষণ পরে নীলা খাবার নিয়ে আসলো। নাও, এইগুলো খেয়ে নাও। ম্যাডাম, আপনি আমার কাছে থেকে একটু দূরে দূরে থাকুন, আর আমাকে একটু একা একা থাকতে দিন। যতই তুমি এমন করতে থাকো না কেন, আমি তো তোমাকে বিয়ে করেই ছাড়বো। তাড়াতাড়ি এগুলো শেষ করো, তোমাকে নিয়ে আজ অনেক জায়গায় যেতে হবে। আমি কিছু খাবার খেয়ে বাহিরে বের হয়ে পড়ি। তারপর নীলা একটা রিক্সা ডাক দিল। আমরা দুজনে বসে পড়লাম। কি হলো, মন খারাপ নাকি? এটা বলে আমি ওর কাঁধে মাথা রাখ। ম্যাডাম, মাথাটা আমার কাঁধ থেকে তুলুন। তুলবো না, আর তুমি বেশি কথা বলবা না, ওকে? আমি আর কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পরে আমার মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি লিজা। যে সময় ফোনটা রিসিভ করতে যাব এমন সময় কে ফোন করেছে? লিজা ফোন করেছে। ফোন তুলবা না,
কেটে দাও। আপনি এটা কি বলতে আছেন? তুমি যদি ফোনটা রিসিভ করো তাহলে আজকে এসব তোমার বইয়ের কাছে পাঠিয়ে দেব। আমি আর নিতে পারছি না, আমাকে একটা কিছু করতেই হবে। ম্যাডাম, দয়া করে আপনি আমার উপরে এমন মিথ্যা অপরাধ দিবেন না। তোকে চুপ হয়ে থাকতে বলছি না? আমি চুপ হয়ে আছি। আল্লাহ, তুমি আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও। আমি আর এসব নিতে পারছি না। আবারও লিজার ফোন। ম্যাডাম, ওর সাথে আমি একটু কথা বলি। আচ্ছা বলো তবে, এটাই কিন্তু শেষ, আর হয়তো কোনোদিন কথা নাও হতে পারে। আমি তার আর কোনো কথা শুনলাম না। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতে না করতে ও পাশ থেকে কান্না ভেসে আসতেছে। জানতাম তুমি আমাকে ভুলে যাবে। সরি সোনা, কাজে একটু বিজি ছিলাম। আবির, কালকে থেকে লক্ষ্য করতে আসি, তোমার গলাটা কেমন যেন লাগতেছে। কিছু কি হয়েছে বলো আমাকে। কি হবে? কিছু তো হয়নি। অন্য শহরে এসেছি তো, তাই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হইতেছে। তোমাকে আমি কত করে বলেছিলাম যে যাওয়া লাগবে না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার কথা যদি শুনতাম তাহলে হয়তো কিছুই হতো না, আর আমার উপরে কেউ এমনভাবে মিথ্যা অপবাদও দিতে পারতো না। মিথ্যা অপবাদ মানে? কিছু না। এমন সময় নীলা বলল, এখন ফোনটা কেটে দাও। ফোনটা মিউট করে বললাম, ম্যাডাম আর একটু কথা বলি না? আমি কিন্তু কাঁদতে বলেছি। আমি মনে মনে ভাবতেছি এসবের সব শোধ আমি তুলবই। তুই যেটা করতেছিস তার শাস্তি তোর ভোগ করতেই হবে, দেখিস। কি হলো, ফোন কাটুনি কেন? কিছুক্ষণ পরে আমি বললাম, লিজা এখন রাখি, তোমার সাথে পরে কথা বলি। এতক্ষণ আমার সাথে কথা বলনি কেন? আরে আমি কাজ করতে আসি তো, তাই কথা বলতে পারছিলাম না। আচ্ছা, ফ্রি হয়ে কল দিবে কিন্তু। ঠিক আছে। কিছুক্ষণ পরে ফোনটা কেটে দিলাম। কাটার সাথে সাথে নীলা আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল। কি হলো? মোবাইল নিলেন কেন? একদম চুপ থাকবে। এখন থেকে তোমার মোবাইল আমার কাছে থাকবে। প্লিজ ম্যাডাম, মোবাইলটা আমাকে দিয়ে দেন। আমার সাথে যদি লিজা কথা না বলতে পারে তাহলে ও পাগলের মতো হয়ে যাবে। ওকে তুমি ভুলে যাও, এখন থেকে তুমি আমার চিন্তা করো। ম্যাডাম, এগুলো আপনি কি বলতে আছেন বলেন তো? আমি যেটা বলেছি ওইটাই, আমি তোমাকে 2 দিনের ভিতরে বিয়ে করব, দেখো। আমার সাথে এটা কিন্তু করা অন্যায়। তুমি আমার জামাই, আমার স্বপ্ন, আশা, আমি নষ্ট হতে দিব না। 2 দিনের ভিতরে আমার যা করা সেটাই করতে হবে। কি ভাবতেছো, পালিয়ে যাবে? ওইটা যদি ভেবে থাকো তাহলে কোনো লাভ হবে না। যদি পালিয়ে যাও, সাথে সাথে ওইসব ছবিগুলো আর ভিডিওটা তোমার বউয়ের কাছে দিয়ে দেব। মন চাই এই মেয়েকে গলা চেপে মেরে ফেলি। অনেকক্ষণ পরে রিক্সাটা একটা জায়গায় এসে থামলো। চলো বাবু। আমরা এখন কোথায় যাইতেছি? কোথায় আবার? আমাদের কোম্পানিতেই তো চাইতেছি। তার কথা মতো আমি অফিসের ভিতরে ঢুকে পড়লাম। তারপরে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে লাগলো। এমন সময় একটা মেয়ে বলে উঠল, আরে আরে, নীলা ম্যাডাম যে, কেমন আছেন? রিয়া, তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ম্যাডাম। আর এই ছেলেটাকে আগে তো কখনোই অফিসে দেখিনি। ও হলো তোমাদের স্যার, আর আমার হাজব্যান্ড। কথাটা শুনে রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মন চায় এখন যদি ওর গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিতে পারতাম তাহলে আমার মনের আশাটা মিটে যেত। ম্যাডাম, স্যারকে কিন্তু আপনার সাথে হ্যাপি লাগছে। তাই? ম্যাডাম, আজকে আমাদের ওখানে একটা পার্টি আছে, আপনারা কিন্তু দুজনেই আসবেন। ওকে, আসবো। কিছুক্ষণ পরে সবাই চলে গেল। আমি রাগীভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করেছি কোনো সময় বলেন তো? বিয়ে করিনি, বাট 2 দিন পরে তো আমরা বিয়ে করতেছি। কথাটা শুনে রাগ আর সামলাতে পারলাম না। আমি হাত বাড়িয়ে ওর গালে চড় মারতে যাব, এমন সময় ও আমার হাতটা চেপে ধরলো। বাবু, বউকে কি এমন ভাবে মারে? বউকে তো আদর করতে হয়। নীলা, তুই কেন আমার সাথে এরকম করতে আসিস? আমি তোর কি ক্ষতি করেছিলাম বলতো? তুমি ক্ষতি করবে কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি কেন বোঝো না? নীলা, আমি বিবাহিত পুরুষ, এটা তো তুই জানোস, তবু আমার সাথে কেন এমন করো? চুপ কর। তুই যতই বিবাহিত পুরুষ হোস না কেন, তোকে আমার সারা জীবন লাগবে। তোকে ছাড়া আমি অন্য কিচ্ছু ভাবতে পারি না। এসব আপনার এখন আবেগ। এটা মোটেও আবেগ না, ওকে? ও আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো আর হাত দুটো শক্ত করে চেপে ধরলো। ম্যাডাম ছাড়েন, আমি কিন্তু হাতে ব্যথা পাচ্ছি। দাঁড়াও, তোমার ব্যথা আমি এখনই দূর করে দিতে আসছি। ম্যাডাম, আমি কিন্তু ছাড়তে বলেছি। না ছাড়লে কি করবি? হ্যাঁ, কি করবি? না ছাড়লে খারাপ কিছু হয়ে যেতে পারে কিন্তু। আমি তো দেখতে চাই তুমি কি খারাপ কিছু করতে পারো। আমি ওকে জোরে জোরে ধাক্কা দিতে আসি কিন্তু ছুটাতে পারছি না।
আমাকে আর ছুটাতে পারছো? আমাকে ছুটানো তোমার কর্ম নয়। ম্যাডাম ছাড়বেন কি না? তোমার এত তারা কিসের বলো তো? দুজনে কত সুন্দর একটা রোমান্টিক মুডে আছি, সেটাও তোমার ভালো লাগে না? না, আমার ভালো লাগে না। ওকে, তাহলে আমি তোমাকে অন্যভাবে আদর করি। দেখো, আমি আমার ঠোঁট ওর ঠোঁটের কাছাকাছি নিয়ে আসলাম। এমন সময় আবির আমাকে জোরে ধাক্কা দিয়ে ছুটিয়ে নি। আপনি যে এতটা খারাপ আমার আগে জানা ছিল না। এসব করবেন তা বুঝলে আপনার সাথে আমি কোনো দিনও আসতাম না। মনে মনে ভাবলাম তোকে আমি বিয়ে করবই। একবার যদি বিয়েটা হয়ে যায় তারপরে আমরা তো আমিই বুঝে নিব। প্লিজ ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি, আমার সুখের সংসারে আপনি আগুন লাগিয়ে দিয়েন না। আবির, তাহলে আমার কি হবে? আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ম্যাডাম, আপনি এখনো একটা ঘোরের ভিতরে আছেন। ঘোর কাটলে ঠিক হয়ে যাবেন। এটা কোনো ঘোর না, বুঝেছো? চলো হোটেলের দিকে যাওয়া যাক। আমি আর হোটেলে যাব না, আমি বাড়িতে যাব। তুমি কোথাও যেতে পারবে না, আমার সাথেই তোমার থাকতে হবে। ম্যাডাম, আমার বউ আমার জন্য অনেক চিন্তা করতেছে। আবারও বউ বউ? তোমার মুখে আমি যেন এটা না শুনি। আমি তার সাথে রওনা দিলাম হোটেলের দিকে। এসে বসে বসে ভাবতেছি যে কিভাবে ওর কাছ থেকে ওর মোবাইলটা নেওয়া যায়। এগুলো আমি এক মনে ভাবতেছি। এই, ফ্রেশ হয়ে নাও, বেলা তো অনেক হয়ে গেছে। ম্যাডাম, আমাকে একটু আপনি একা একা থাকতে দেন। আমি এসব আর কিন্তু দিতে পারছি না। তোমাকে বিয়েটা করে নেই, তারপরে তো নিতে পারবে, তাই না? আপনি এখান থেকে জানতো। ওকে, যাইতেছি। আমি শুয়ে পড়লাম। বিকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, তারপরে নীলার কাছে চলে আসি। তোমার ঘুম ভেঙেছে তাহলে? এখন খাবার খেয়ে নাও। আমি কোনো খাবার খাবো না, আমার মোবাইলটা দেন। লিজার সাথে কথা বলতে হবে। কোনো মোবাইল হবে না, তোমাকে বলেছি না? ওর কথা তোমার আর চিন্তা করা লাগবে না। নীলা ম্যাডাম, আপনি কিন্তু লিমিট ক্রস করতে আসেন। আমি আবার গিয়ে খাটে শুয়ে পড়লাম। সন্ধ্যার সময় কারো ডাক। এই যে উঠো, পার্টিতে যেতে হবে। আমি আপনার সাথে কোথাও যাব না। যাবি না মানে? তুই যাবি, তোর ঘাড়েও যাবে। তোর মুখ দিয়ে পারলে আর একবার বল যে যাবি না। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর কথা শোনো, আমি যা বলবো সেটা জানি করতে দেখি। আমি কিন্তু একটা কথা দুবার বলা পছন্দ করি না। মন চাই এই ছুরিটা দিয়ে ওর গলাটা কেটে দেই। আমি তোকে ছাড়বো না, দেখিস। আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ওর কাছে চলে আসি। কিছু তো খেলা না, কিছু খাবার খেয়ে যাও। আমার চিন্তা আপনার মতো মেয়ের করা লাগবে না। তোমার চিন্তা আমি করব না তো কে করবে শুনি? জানি না। দুজনে রওনা দিলাম পার্টির উদ্দেশ্যে। আমি তো এসব আর নিতে পারতেছি না। আর আর আরও রিক্সা করে একটা বড় বাড়ির সামনে চলে আসি, তারপরে পার্টির ভিতরে ঢুকে পড়ি। আরে ম্যাডাম, আপনি আসবেন আমি কোনোদিনও ভাবতেও পারিনি। কি আর করব, ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের এখান থেকে ঘুরে আসি। আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। এখন ওখানে বসুন। কি হলো স্যার, বসছেন না কেন? আপনার স্যারকে শুনি, আমি কারো স্যার না। আপনি ম্যাডামের হাজবেন্ড, আর আমাদের সবার তো আপনি স্যারই হবেন, তাই না? আপনি কি জানেন আমি তার হাজবেন্ড? ম্যাডামই তো সেই সময় বলেছে। এর ভিতরে নীলা বলে উঠল, আবে চুপ করো, মাথাটা গরম করো না। রিয়াও তোমার সাথে মজা করেছে। আমিও সেটাই ভাবছিলাম। আপনারা এখানে বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এটা বলে মেয়েটি চলে গেল। আবির, এখানে বসে একটু চুপ থেকো, আর বেশি উপরে উঠতে যেও না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি আরো কি দেখাতে চান বলেন তো? আরো অনেক কিছু দেখাতে চাই। ম্যাডাম নিন, এগুলো খান। নাও আবির, খেয়ে নাও। আমি কিছু খাবো না, এটা কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি। আমি কিন্তু খেতে বলেছি। আমি কিছু খাবার খেলাম, তারপরে সবাই ডান্স করা শুরু করে দিল। এর ভিতরে নীলা বলল, চলো আমরাও ডান্স করব। আমি ডান্স করতে পারি না, আর আপনার মতো মেয়ের সাথে আমি কোনোদিনও ডান্স করব না। তুমি ডান্স করবে, তোমার ঘাড়েও ডান্স করবে, দেখবে তুমি, দেখবে তুমি। নীলা, একটা কথা ভুলে যাবি না, জোর করে কিন্তু কিছু করাই সম্ভব না। আমি জোর করেই করব। এটি বলে নীলা আমাকে টেনে সবার সামনে নিয়ে আসলো। তা দেখে আমার সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। মন চায় ওকে এখনই গলায় ফাঁসি লাগিয়ে মেরে ফেলি। আমি শিখিয়ে দিতেছি, আর তুমি আমার সাথে ডান্স করো। আর যেমন যেমন করতেছি তুমি তেমন তেমন করবে। আমি ওসব কিছুই করব না, ওকে? তুমি কি চাও তোমাকে সবার সামনে জড়িয়ে ধরি আর তারপরে কিস করি? না না, এসব করবেন না, ঠিক আছে? আপনি যেটা করবেন সেটা আমিও করব। আমি তার সাথে ডান্স করা শুরু করে দিলাম। প্রচন্ড খারাপ লাগতেছে, আমার কি করব বুঝতেছি না। সকাল থেকে আবিরের ফোন বন্ধ, তোর চিন্তা যেন বেড়েই যাচ্ছে। কি করব বুঝতেছি না। আমার যে ওর সাথে একটু সময় না কথা বললে আমার ভালো লাগে না, তাই আমি আমার ছোট বোনকে নিয়ে রওনা হলাম।
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে এসে পৌঁছালাম। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। আর লিজা, এত রাতে আমাদের বাড়িতে? আম্মু সকাল থেকে আবিরের ফোন বন্ধ, তাই আমি এই বাড়িতে চলে আসছি। কি হয়েছে আমি নিজেও জানি না। কি হবে, হয়তো ও কাজে বিজি আছে, তাই হয়তো মোবাইল বন্ধ করে রেখেছে। আম্মু কোনোদিনও ফোন বন্ধ করে না। বললাম তো কাজে আছে হয়তো। এখন বাড়ির ভেতরে চলে আয়। আমি বাড়ির ভেতরে চলে আসি, তারপরে আমার রুমে চলে আসি। মনটা অনেক খারাপ লাগতেছে। আজকে যদি ও আমাকে কল করে, আমিও ওর সাথে আর কথা বলবো না। ও জানে তো আমি ওর সাথে কথা না বলে একটু সময় থাকতে পারি না। তারপরেও ও আমাকে কল না দিয়ে কিভাবে পারলো? আর ও যদি বাড়িতেও আসে, তবু ওর সাথে কোনো কথা বলবো না। এগুলো আমি আনমনে শুয়ে শুয়ে ভাবতেছি, আর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। ও আজকে আমাকে এভাবে ভুলে যাবে, সেটা আমি কোনোদিনও ভাবিনি। ম্যাডাম এখন ছাড়েন, আমি আর ড্যান্স করতে পারতেছি না, অনেক হাঁপিয়ে গেছি। এত আপনি আপনি কেন বলো? তুমি করে বলতে পারো না? আমি এসে চেয়ারে বসে পড়ি, তার কিছুক্ষণ পরে নীলা আসলো। কি গো বাবু, অনেক কষ্ট হয়ে গেছে নাকি? সেটা আপনার জানা লাগবে না। না বললে থাক। তুমি কি ড্রিঙ্কস করবে? আমি এসব জিনিস খাই না। না খেতে চাইলে তোমাকে জোর করব না। দেখো আমিই খাইতেছি। এটা বলে নীলা ডিরেক্ট করা শুরু করে দিল। অনেকক্ষণ পরে শেষ করলো, তারপরে নীলা বলল, চলো বাবু, হোটেলে যাব। এমন সময় রিয়া এসে বলল, ম্যাডাম, এই অবস্থায় কি আপনি যেতে পারবেন? পারবো। আমার তো মনে হচ্ছে না যে পারবেন। তার চেয়ে ভালো হবে আজকে আপনারা দুজন আমাদের বাড়িতেই থেকে যান। ঠিক আছে। ম্যাডাম আপনি থাকলেও আমি এখানে থাকবো না। ম্যাডাম কাকে বলছেন স্যার? কাউকে না। চলেন আপনাদের রুমটা দেখিয়ে দিয়ে আসি। নীলাকে নিয়ে যান, আমি থাকবো না এখানে। আবির, আমি কিন্তু আসতে বলেছি, সো তুমি আমার সাথে এসে পড়ো। কিছুক্ষণ পরে তারা আমাদের একটা রুমে নিয়ে গেল। তারপরে নীলা দরজা আটকিয়ে দিল। নীলা গিয়ে বিছানায় শুয়ে পড়লো, আর আমি নিচে বিছানায় করলাম। আবির, তুমিও খাটে চলে এসো। ম্যাডাম এসব কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি তো একটা মেয়ে। না করে না। তুমি এখন খাটে আসবে কিনা বলো? আসবো না। এটি বলার পরে নীলা আমার কাছে চলে আসলো, আর এসে আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমাকে একটু আদর করো না। ম্যাডাম ছাড়েন, আর আপনি আমার থেকে দূরে সরে যান। তুমি আমাকে এখন আদর করবে। আমি আমার ঠোঁট নিয়ে আবিরের কাছে চলে আসি। আমি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিব। এমন সময় তুই যে এতটা নিচু তা আমি আগে জানতাম না। আমি ওর চুল ধরে ওর গালে আরো কয়েকটা চড় লাগিয়ে দিলাম। তোর মতো বাজে মেয়ে আজ পর্যন্ত আমার হাতে পড়েনি। আরে তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমার সাথে এমন করতে পারতি না। তুই জানতি না আমার বিয়ে হয়ে গেছে, তবু তুই আমার সাথে কেন এমন করতে আসিস? রাগে আমার শরীর চলে যাচ্ছে। তুই আমার গায়ে হাত তুলেছিস। দেখ আমি এখন কি করি। সবকিছু আমি ওর বইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। এসব মিথ্যা অপবাদ দিয়ে আমার সংসারের ঝামেলা বাজিয়ে দিবি। একটা কথা তুই ভুলে যাবি না, সত্যর কিন্তু জয় হবেই। আগে তুই দেখ কি হয়। তোকে আমার সাথে আবার ফিরে আসতে হবে, দেখিস। আমি আমার মোবাইলটা ওর কাছ থেকে টেনে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকে যে কি হবে তা আমি নিজেও জানি না। রাত তখন 10:30। আমি এসে একটা বাসে উঠে পড়ি। ও আজ আমার সাথে এমন করেছে, ওকে তো আমি কোনোদিনও ক্ষমা করব না। এসব আমি বাসে বসে ভাবতেছি, আর আমার চোখ বেয়ে পানি পড়তেছে। সকাল সকাল আমি বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে সে চুপ হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আম্মু কেমন আছো এটা বলার পরে, তোর নোংরা মুখে আম্মু ডাকটা মানায় না। বুঝতে বাকি নেই এসব ভিডিও আম্মুকে দেখানো হয়ে গেছে। আবির, ছোটবেলা থেকে আমি কি তোকে এইসব শিক্ষা দিয়ে বড় করেছি? আম্মু যা দেখেছে ওসব সব কিছু মিথ্যা। তুই একদম আর কথা বলবি না। আজকে থেকে আমার কোনো ছেলে নেই। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। কিছুক্ষণ পরে লিজা দৌড়িয়ে আসলো। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে রয়েছে। ওর চোখ দেখে বোঝা যায় ও সারা রাত কান্না করেছে। আম্মু আমাদের ওভাবে রেখে চলে গেল। আপনি কেন এই বাড়িতে এসেছেন? আপনি তো এখন বসের কাছেই থাকবেন। লিজা তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না? তুমি যেটা দেখেছো ওসব সব কিছু মিথ্যা। ও আমাকে সেদিন ঘুমের ওষুধ খাইয়ে এসব করেছে। আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি কেন আমার সাথে এরকম করলেন? আপনি কি প্রতিশোধ নিয়েছেন কলেজ লাইফে আপনার সাথে যেটা করেছি সেটা? তার জন্য আপনার পা ধরে মাফও চেয়েছিলাম।
তবুও কেন আমার জীবনটা নিয়ে এমনভাবে খেলা করলেন? আপনার আর আপনার বসের সম্পর্ক তা আমাকে আগে বলতে পারতেন। লিজা, তুমি যেটা ভাবতে আসো সব ভুল ভাবতেছো। এসব ছবি তারপরে ভিডিও দেখেও কেউ বলবে যে এসব কিছু মিথ্যা? লিজা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি ওসব কিছুই ওর সাথে করিনি। আপনার আর কিছু বলা লাগবে না। আপনি আর আপনার বস অনেক সুখী হতে পারবেন। আমি ওর কাছে চলে আসি, তারপরে ওর চোখের পানি মুছে দিতে যাব, এমন সময় একদম আমাকে টাচ করবে না প্লিজ। আপনি আমার কেউ না। আপনার গায়ে থেকে আমি এখন অন্য মেয়ের গন্ধ পাইতেছি। লিজা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওসব কিছু দিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে নীলা আমাকে ভালোবাসে, তার জন্য এটা করেছে। আপনাকে করব বিশ্বাস? আমার শেষ কথা, আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আমি থাকবো না। লিজা, এগুলো তুমি কি আবল তাবল বলতেছো? এমন সময় আম্মু এসে বলল, লিজা, তুই যাবি কোথায়? আমি ওকেই এই বাড়ি থেকে বের করে দিতে আছি। তোমরা কেউই তোমার এই ছেলেটাকে বিশ্বাস করতে পারলা না। আজকে আমি এই বাড়ি থেকে চলে গেলাম। হয়তো একদিন তোমাদের ভুলটা বুঝতে পারবে। সেই দিন আমাকে আর কোথাও খুঁজে পাবে না। যে মেয়ে তার স্বামীকে বিশ্বাস করতে পারলো না। আর শোনো লিজা, একদিন হয়তো আমাকে তুমি পাগলের মতো খুঁজবে। সেই দিন তুমি তোমার বড় একটা জিনিস হারিয়ে ফেলবে। আর শোনো আম্মু, ছোটবেলা থেকে তুমি কি আমাকে এই চিনেছ? যাই হোক, তোমাদের এখান থেকে আমি অনেক দূরে চলে যাইতেছি। যা, তাড়াতাড়ি চলে যা। এটি বলে আমাদের মুখের উপরে দরজাটা দিয়ে দিল। আমি আর ওখানে দাঁড়ালাম না, রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলাম। চোখ থেকে আমার পানি ঝরতে আছে, আর নিজের পরিবারের উপরে গুনাহ হইতেছে। ওরা আমাকেও বিশ্বাস করতে পারলো না। কেন করলে তুমি আমার সাথে এমন? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। হাঁটতে হাঁটতে ভাবতেছি যে আমার আর এই জীবনটা রাখবো না, আমি শেষ হয়ে যাব। তাই আমি আমাদের এখানের বড় ব্রিজের কাছে চলে আসি। শুনেছি এখান থেকে কেউ ঝাঁপ দিলে আর বেঁচে ফিরতে পারে না। আমি ব্রিজের উপরে উঠে পড়ি, তারপরে দাঁড়িয়ে পড়লাম, চোখটা বুজে নিলাম। তারপরে যে সময় ঝাঁপ দিব এমন সময় ব্রিজের উপরে উঠে পড়ি, তারপরে দাঁড়িয়ে পড়লাম, চোখটা বুজে নিলাম। তারপরে যে সময় ঝাঁপ দিব এমন সময় ফোনটা বেজে উঠলো। কি মনে করে যেন ফোনটা বের করলাম, তাকিয়ে দেখে আমার ছোটবেলার একটা বন্ধু কল দিয়েছে। একবার ভাবছি রিসিভ করব, আরেকবার ভাবছি করব না। এগুলো ভাবতে ভাবতে এক পর্যায়ে রিসিভই করে ফেললাম। আবির, কেমন আছিস? তোর তো কোনো খোঁজ খবরই নেই। আমাকে কি ভুলে গেছিস? কি হলো, কথা বলছিস না কেন? আমার সাথে কথা বলবি না? আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, দোস্ত আমার সব শেষ, তাই আমিও নিজে শেষ হতে যাচ্ছি। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে ভালো করে বুঝিয়ে বলতো। তারপরে শুরু থেকে সব ঘটনা ওকে বলতে লাগলাম। এত সব কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানলাম না। এখন বল, তুই কি করতে চাইতেছিস? আমি নিজেকে নিজে শেষ করে দিতে যাচ্ছি। আবির, পাগলামো করবি না। তুই আমাদের রংপুরে চলে আয়। না দোস্ত, এসে কি হবে? আসতে বলছি, কিন্তু তোর কাছে টাকা আসেনি। আমি পাঠাবো? তোর কিছু করা লাগবে না। আবির, রাগ তুলিস না, আমি টাকা পাঠাইতেছি। এটা বলেও ফোনটা কেটে দিল। আমি ওখানে বসে ভাবতেছি যে আমি এখন কি করব। ওদের ওখানে যাব না কি নিজের জীবনকে শেষ করে দিব। হঠাৎ মেসেজ এর টোনটা বেজে উঠল। তাকে দেখি রকি টাকা পাঠিয়েছে। তারপরে ও আবারও কল দিল। তুই এখনই বাসে উঠে পড়, আমি বাস স্ট্যান্ডের কাছে চলে আসতেছি। রকির ফোনটা কেটে দিল। আমিও ভাবতে লাগলাম আমাকে আবারও বাঁচতে হবে। এটা বলে আমি সামনের দিকে এগোনো শুরু করলাম। কিছুক্ষণ পরে বাসে উঠে পড়ি। বাসে উঠে কাঁদতেছি আর আমার পরিবারের কথা ভাবতেছি। আজ তারও আমাকে একটু বিশ্বাসও করতে পারলো না, আমাকে তাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে আমি বাসের সিটে শুয়ে পড়লাম। অনেক ঘন্টা পরে রংপুর এসে পৌঁছালাম। আমাকে দেখে রকি এসে আমাকে জড়িয়ে ধরলো। তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? না, আমি ঠিক আছি। চল বাড়ির দিকে যাওয়া যাক। দেখো, আমাকে এখানে না নিয়ে আসলে মনে হয় ভালো হতো। চুপ, কাল থেকে তুই আমার কোম্পানিতে চাকরি করবি। এসব এর করার দরকার নেই। চুপ করে হাঁট। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমি ওদের বাড়িতে এসে পৌঁছালাম। আন্টি আঙ্কেল আমাকে দেখে অনেক খুশি হলো। পরের দিন রকির সাথে ওর কোম্পানিতে চলে আসি। তার আগে আমার সিমটা ভেঙে ফেললাম। রকি আমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। রকি এসব না করলেও পারতি। তুই আর একটা কথাও বললে তোকে যে কি করব তা আমি নিজেও জানি না। আমি ওর সাথে বাড়িতে চলে আসি। পরের দিন ওর অফিসে চলে আসি। এভাবে দিনগুলো চলছিল 3 বছরের মতো। এর ভিতরে প্রতি রাতে লিজার কথা আমার মনে পড়তো, আর ওর কথা আমার মনে পড়লেই আমার চোখ থেকে পানি ঝরতো। আমি ওকে কিছুতেই ভুলতে পারছিলাম না, তবুও নিজেকে সামলিয়ে রেখেছি।
ও হয়তো এখনো সুখেই আছে, হয়তো এখন নতুন সংসার নিয়ে অনেক ব্যস্ত। তবে আমি ওকে আজও ভুলতে পারিনি। আর আব্বু আম্মু কথাও মনে হতো, তবে তাদের উপরে অনেক রাগ হতো। এটা ভেবে রাগ হতো কারণ সে তার নিজের ছেলেকে চিনতে পারল না। দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। এখন আমি একটা বিশাল কোম্পানির মালিক। এটা সব হয়েছে আমার বন্ধুর জন্য। ও যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি এতদিনে অনেক দূরে হারিয়ে যেতাম। আমাকে এখন কম বেশি সবাই চিনে। একদিন আমাদের কোম্পানির সাথে একটা কোম্পানি ডিল করতে এসেছে। আমি তার জন্য চেয়ারে বসে আছি। আমি ফাইলে সাইন করতেছি, এর ভিতরে কারো ডাক। স্যার আসবো? কিছুক্ষণ পরে সে আসলো। আমি তো তাকে দেখে অবাক। এই হলো নীলা। ওর কারণে আমার শোকের সংসারটা শেষ হয়ে গেল। আবির, কেমন আছো? তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। কে তুই? তোকে আমি চিনি না। তুই এখানে এসেছিস কেন? তুই এখান থেকে চলে যা। আবির, আমি সরি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তোর ওই নোংরা মুখে আর আবির ডাকবি না। তোর জন্য আমার পরিবারের সকলে আমাকে ভুল বুঝেছে। তাদের কাছে আমি খারাপ একটা ছেলে। আবির, আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো মেয়েকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। তুই এখন থেকে বের হ, না হলে তোকে কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আবির, এমন করো না। তোমাকে আমি অনেকখানি খুঁজেছি বাট কোথাও পাইনি। তুমি যখন তোমার বাসা থেকে চলে এসেছো তখন আমার নিজের প্রতি আমার অনেক খারাপ লাগছে। ব্যাস, অনেক হয়েছে তোর নাটক করা। তুই এখান থেকে যাবি কি না? আমি এখানে এসেছি তোমার কোম্পানির সাথে, আমার কোম্পানির সাথে ডিল করতে। আমি তোর কোম্পানির সাথে আমি কোনো ডিল করব না। প্লিজ আবির, এমন করো না। তোমার কোম্পানির সাথে আমার কোম্পানির ডিল করা অনেক জরুরি। অনেক হয়েছে। কিছুক্ষণ পরে আমি একজন দারোয়ানকে ডাক দিলাম। তারপরে বললাম যে ওকে বের করে দেন। আবির, তুমি আমাকে এভাবে বের করে দিও না। আপনি ওকে তাড়াতাড়ি বের করে দেন। সেই নীলাকে বের করে দিল। আমি বসে বসে ভাবতেছি, তোর জন্য আজ আমি আমার পরিবার থেকে অনেক দূরে। তোর মতো বাজে মেয়েকে আমার কোম্পানির সাথে কোনো ডিল করতে দিব না। এগুলো আমি ভাবতেছি। আমি আমার বাসায় চলে আসি। এসে রাতে ছাদে বসে একা একা পুরোনো দিনের কথা ভাবতেছি। এর ভিতরে রকি আসলো আমার কাছে। আবির, আর কত সিগারেট খাবি? তোর নিজের জন্য তো তোকে চিন্তা করা লাগবে। কি হবে আর বেঁচে? চুপ কর। তুই চাইলে কিন্তু জীবনটারে আরও একটা সুযোগ দিতে পারিস। জীবন তো একটাই, তাই না? দ্বিতীয়বারের মতো আমি আর কাউকে আমার জীবনে জড়াতে চাই না। সেটা তুই ভালো বলতে পারিস। রকির সাথে আরো কিছুক্ষণ কথা বলে আমি আমার রুমে চলে আসি। এভাবে আরো কয়েকটা মাস চলে গেল। কিছুতেই আমি আমার মন থেকে লিজাকে সরাতে পারতেছি না। বারবার ও আমার মনের সামনে চলে আসে। যাই হোক, আমাকে আরো অনেক দূরে যেতে হবে। এভাবে আরো কয়েকদিন চলে গেল। আজ আমাকে একটু অন্য একটা জায়গায় যেতে হবে। আমার নিজের এলাকায় একজনের সাথে আমার কোম্পানি নিয়ে কথা বলতে হবে। একবার আমাদের এলাকায় যেতে চাইছিলাম না, তবু সে অনেকবার বলার পরে আমি রাজি হয়ে যাই। ওখানে গেলে হয় আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাবে, তাই আমি আমার গাড়ি নিয়ে আমাদের এলাকার দিকে রওনা দিলাম। পথগুলো এলোমেলো হয়ে গেছে। এই 4 বছর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কত স্বপ্ন ছিল আমার, কিন্তু কিছু স্বপ্ন তো মনেই থেকে যায়। অনেকক্ষণ পরে আমি আমার এলাকায় চলে আসি। আমি মাঠের কাছে দেখতে পেলাম অনেক কাশফুল নাই। আমি ওখানে নেমে পড়ি। লিজার এই কাশফুল অনেক পছন্দের ছিল। আমি ওখানে বসে আছি আর আগের দিনের কথা মনে করতেছি। এখানে কত যে আগে বসে থাকতাম। হঠাৎ দেখতে পেলাম একটা পিচ্চি মেয়ের সাথে তার আম্মু দৌড়াতে আছে। এই ফারিয়া, রাস্তায় উঠবে না? অনেক গাড়ি চলতেছে কিন্তু। বলছি কিন্তু না দৌড়াতে। আম্মু, আমি থামবো না। তুমি আমাকে ধরতে পারবে না। আজকে বাসায় নিয়ে কিন্তু পিটাবো। তুমি আমার সোনা আম্মু। জানি তুমি আমাকে পিটাবে না। তুমি আমার গায়ে কোনোদিনও হাতও তুলোনি। আম্মু দাঁড়াতে বলেছি কিন্তু, অনেক গাড়ি চলতেছে কিন্তু। আম্মু, তুমি আমাকে আরো একটু ধাওয়া করো। আমি দূর থেকে এইগুলো দেখতেছি। বাচ্চাটা কত কিউট। আমি ওখানে বসে বসে ওদের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে পিচ্চি মেয়েটা আমার কাছে এসে থেমে গেল। আমি কিছু বলতে যাব এমন সময়, আরে আব্বু, তুমি? এটা বলে পিচ্চি মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। আমি তো কিছুই বুঝতেছি না। এ আম্মু, তুমি কে বলো তো? আসলে তোমাকে দেখতে একদম আমার আব্বুর মতো। তাই? কিভাবে? তোমার আব্বু কোথায় থাকে? বলতে পারবো না, তবে আমি আম্মুর মোবাইলে আমার আব্বুর ছবি দেখেছি। তোমার নাম কি মামুনি? আমার নাম ফারিয়া। অনেক মিষ্টি একটা নাম।
এর ভিতরে মেয়েটির আম্মু আমাকে না দেখে বলা শুরু করে দিল, থ্যাংক ইউ আমার মেয়েকে ধরে রাখার জন্য। আমি কিছু করিনি, আপনার মেয়েই আমার কাছে চলে এসেছে। মেয়েটির আম্মুর গলাটা কেমন যেন চিনা চিনা লাগে, মনে হয় আমি অন্য কোথাও শুনেছি। তাই আমি তার দিকে তাকালাম। দুজনের দিকে তাকাতে না তাকাতে যেটা হবে আমি সেটা কোনোদিনও ভাবিনি। এটা হলো লিজা। দুজনের চোখের দিকে তাকিয়ে রয়েছে। আমি নিজের চোখকে ভাবতে পারছি না যে আবির আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে আবিরকে জড়িয়ে ধরলাম। দুজনে কিছুক্ষণ নীরবতা পালনের পরে, কেমন আছো তুমি? তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। হঠাৎ আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। এই যে কি করতে আসছেন, ছাড়ুন। আবির নীলা আমাকে সব কিছু বলেছে। সেদিন তোমার কোনো দোষ ছিল না। আপনি কি বলতে আছেন আমি কিছুই বুঝতেছি না। আমাকে ছেড়ে দিন। আর আমি আবির না, আমি অন্য কেউ। প্লিজ এভাবে অভিমান করো না আমার সাথে। আমি লিজাকে ছাড়িয়ে নিলাম। তারপরে আমি আমার গাড়িতে উঠতে যাব, এমন সময় লিজা তার মেয়েকে বলল, ফারিয়া, এই তোমার আব্বু। এটা বলার পর ফারিয়া এসে আমাকে জড়িয়ে ধরল। আব্বু, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? মামুনি, আমার অনেক জায়গায় যেতে হবে। আব্বু, তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আমি আবিরের কাছাকাছি চলে আসি। আবির, আমাকে তুমি মাফ করে দাও। আপনি কোনো অপরাধ করেননি যার জন্য আমার কাছে মাপ চাওয়া লাগবে। আম্মু আব্বু কেমন আছে? আম্মু অনেক অসুস্থ, তোমার চিন্তা করতে করতে তার আজ এই অবস্থা। আম্মু অসুস্থ সেটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আম্মু তো আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, তাই তার সাথে তো রাগ করে থাকা যায়। আবির, ফিরে চলো, আম্মুকে একটু দেখে এসো। মনটা আর মানলো না। আম্মুকে দেখার জন্য আমার মনটা আনচান আনচান করতে লাগলো। এই আপনি গাড়িতে উঠে পড়েন। সবাই গাড়িতে উঠে পড়লো। লিজা পিছনে আর আমি আর আমার মেয়েটা সামনে। আব্বু, আব্বু, ও আব্বু, তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? পরে বলবো মামুনি। কিছুক্ষণ পরে লুকিং গ্লাসের দিকে চোখ পড়লো। দেখতে পেলাম লিজার চোখ দিয়ে অঝরে পানি পড়তে আসে। ও কাঁদুক না অন্য কিছু করুক, তাতে আমার কি? আব্বু, আম্মু কাঁদছে কেন? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমার আম্মুই ভালো বলতে পারে। আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এত ছোট একটা, কি সুন্দর পাখনা পাখনা কথা বলে। অনেকক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িটা আগের মতোই আছে। এই 4 বছরে কিছুই পরিবর্তন হয়নি। আমি আম্মুর কাছে চলে আসি। আসার সাথে সাথে আম্মু আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমি আম্মুর চোখের পানি মুছিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আব্বু আমার কাছে চলে আসলো। এসেও আমাকে জড়িয়ে ধরলো। আম্মু, আমি এখন যাই। কোথায় যাবি তুই? আমার যেখানে আসল ঠিকানা সেখানেই তো যেতে হবে। প্লিজ বাবা, তুই আমাদের ছেড়ে আর যাস না। তা না হলে মনে হয় আমরা আর বাঁচবো না। আমি কোনো দিনও ভাবতে পারিনি যে তোর বস এরকমই। সারা দিনই তোর বউটা তোর জন্য কান্না করে আর তোর মেয়েটা আব্বু আব্বু করে। আমার তো ওখানে যেতেই হবে। আমার কোম্পানি আছে, তার দেখাশোনা করতে হবে তো। এই 4 বছরে অনেক উন্নতি করতে পেরেছি। কিছুদিন আমাদের এখানে থেকে যা না প্লিজ। আম্মু অনেকবার বলার পরে আমি রাজি হয়ে যাই। আমার এখন বাইরে যেতে হবে, একটু কাজ আছে। আমি বাইরের দিকে রওনা দিলাম। এমন সময় লিজা বলল, কিছু তো খেলে না, কিছু খেয়ে যাও না। আমি আপনাকে চিনি না, কোন অধিকারে আপনি আমাকে খেতে ডাকেন? আমি হাঁটা শুরু করে দিলাম। এমন সময় আব্বু, আমি তোমার সাথে যাব। আমি ফারিয়াকে কোলে তুলে নিলাম। তারপরে এখানকার একটা অফিসে কাজ ছিল, সেটা করে আমি আর আমার মেয়ে বাড়িতে চলে আসি। আসার সময় অনেক বকবক করেছিল, আমি শুধু চুপচাপ শুনেছি আর মিটিমিটি হেসেছি। আমি বাড়িতে এসে শুয়ে পড়ি। দুপুরে কারো ডাক তাকিয়ে দেখি লিজা। আমি এখন ওর দিকে ভালোভাবে তাকালাম। তাকিয়ে আমি দেখতে পেলাম চেহারাটা আগের মতোই আছে। চোখের পাশে কালো দাগ পড়ে আছে, মনে হয় অনেক রাত ধরে কেঁদেছে। আমি শুধু ওর দিকে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পরেও বলল, চলো, খেতে যাবে না? আমি ওর কোনো কথা শুনলাম না। আমি হাঁটা শুরু করে দিলাম। এমন সময় লিজা আমাকে টান দিয়ে ওর বুকে নিল। দয়া করে আমাকে মাফ করে দাও। এতদিন তোমার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। এমন কোনো দিন নাই যে আমি কাঁদি নাই। আপনি কাঁদলে আমার কি? আপনি আমাকে ছাড়েন, না হলে খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। আরো কষ্ট দিবা? দাও, মারার হলে মেরে ফেলো, তবু এমন ভাবে আমার সাথে রাগ করে থেকো না। আমি ওকে ছাড়িয়ে খেতে চলে আসি। খেয়ে দিয়ে আমি আর আমার পিচ্চি মেয়েটাকে নিয়ে ঘুরতে বের হলাম। মেয়েটা দেখতে ওর আম্মুর মতোই হয়েছে। অনেকক্ষণ ঘুরে বাড়িতে চলে আসি রাতের বেলা। আমি এসে সোফায় শুয়ে পড়ি আর লিজা আর ওর মেয়ে খাটে চলে গেল। আবির, খাটে চলে এসো প্লিজ।
আপনি আর আমার সাথে একটুও কথা বলবেন না। আপনার আর আমার সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেল। এভাবে বলো না, শুনে আমার বুকের ভেতর ব্যথা করে। ওর কোনো কথাই আর আমি কান দিলাম না। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার মেয়েটা বলল, আব্বু, আব্বু, ও আব্বু, শোনো না। জি মামুনি বলো। তুমি আমার সাথে এখানে আসো না, আমি তোমার কোলে ঘুমাবো। মামুনি আমি ওখানে যাব না, তুমি আমার এখানে চলে এসো। কিছুক্ষণ পরে ফারিয়া আমার কাছে চলে আসলো। আসার সাথে সাথে আমি ওকে আমার বুকের উপরে শুয়ে দিলাম। তারপরে ওর গালে একটা চুমু দিলাম। আব্বু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না তো? না মামুনি, কোথাও যাব না। যদি যাও তাহলে তোমার সাথে কিন্তু আড়ি করে দিব। ঠিক আছে। জানো আব্বু, তোমার ছবি দেখে আম্মু প্রতিদিন কান্না করে। তুমি এখন ঘুমাও। কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরে চোখ পড়লো সামনের দিকে, দেখতে পেলাম লিজা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। ও কাঁদলে আমার কি, এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে বুঝতে পেলাম আমার বুকের উপরে কে যেন পানি ঢেলে দিয়েছি। আমি মনে করেছি এটা হয়তো আমার মেয়েই যা করার করেছে, কিন্তু চোখ খুলে দেখি লিজার আমার বুকের উপরে মাথা দিয়ে কাঁদতেছে। কেন এমন করতে আসো আমার সাথে? আজ তোমাকে ফিরে পেলাম, আর আজই তুমি আমার সাথে এমন করতে আসো কেন? এতদিন আমি যে কত কষ্টে ছিলাম সেটা হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না। এমন কোনো দিন বাদ যায়নি যে তোমার জন্য আমি কান্না করিনি, তবু তুমি আমাকে বুঝলে না। আজ যখন তোমাকে একটা নজর দেখেছি, তোমাকে দেখে আমার মনের সব কষ্ট মুছে গিয়েছিলাম। তারপরে তোমার ব্যবহারটা দেখে আমার অনেক খারাপ লাগতেছে। সারা জীবন কি আমি কষ্টই পাবো? কেন আমার সাথে এমন হলো বলো তো? আমি একটু নড়ে উঠলাম। সেটা দেখে লিজা আবারও ওর খাটে চলে গেল। কষ্ট তো আমারও হয়েছে যখন তুমি বলেছো এখান থেকে চলে যেতে। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। এতদিন লিজার সাথে অনেক দুর্ব্যবহার করেছি। মনে মনে ভাবলাম কালকেই চলে যাব, আর এখানে থাকবো না। সেই দিন রাতে বেলা ঘুমিয়ে আছি, এর ভিতরে লিজাকে ওর বিছানায় দেখতে পেলাম। বিছানায় শুধু মেয়েটা পড়ে আছে। না, ভাবলাম ও গেল কোথায়। আমি সোফা থেকে উঠে ওকে সারা জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তাই ছাদে চলে আসি। এসে দেখি ও ছাদে একা একা চাঁদের দিকে তাকিয়ে আছে। তাই আমি ওর কাছে চলে আসি। আমি গিয়ে ওর পাশে বসে পড়লাম। আমাকে দেখে অন্য পাশে গিয়ে বসলো। আমিও ওর আবার সেই পাশে চলে গেলাম। আবার উঠতে যাব, এমন সময় আমি ওর হাতটা টেনে ধরলাম। এত রাতে তুমি ছাদে কি করতে আসো? এমনিতে বাড়ির ভেতরের অবস্থা দেখে আর নিজেকে সামলাতে পারছি না, মন চায় ছাদ থেকে ঝাঁপ মারি। ও ঝাঁপ দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না, বাট কিছু মানুষ তো খুশি হবে। আমি ওর চোখে পানি মুছে দিতে লাগলাম। তারপরে ওকে জড়িয়ে ধরলাম। আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না, তাই ওকে মনে নিলাম। দুজনে ঝাঁপিয়ে ধরে আছি। এর ভিতরে লিজা বলল, আবির, তোমাকে আমি ফিরে পেয়ে আজ অনেক খুশি লাগতেছে। আমারও। আমার সাথে তুমি এমন করেছিলে কেন? সেই সময় আমার মাথা ঠিক ছিল না, আমি বুঝতে পারিনি তোমার বস এত নিচু। হয়েছে, এখন রুমে চলো। দেখো না, হালকা বাতাস আসতেছে, আমাদের দুজনের এভাবে থাকতে তো ভালোই লাগতেছে। মেয়েটা একা একা রুমে শুয়ে আছে। তুমি শুধু মেয়েটাকেই ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। তাই তোমার ভালোবাসা লাগবে? দাঁড়াও, দিতে আসি। আমি ওকে টেনে আমার আরো কাছে নিয়ে আসি। তারপরে আমার মুখটা ওর কাছে নিয়ে আসি। এই কি করছো এসব? এখানে বসে কেউ এসব করে না। তো কোথায় বসে করতে হয় শুনি? চলো আমার সাথে, দেখাতে আসি। লিজা আর আমি আমাদের খাটের কাছে চলে আসি। বউ, আমি কি আবারও সোফায় যাব? একদম মার দিব ও কথা বললে। আমি আজ তোমার বুকের উপরে শুভ। এতদিন তো আমার কথা একটু মনে পড়ছিল। মনে পড়ছিল কিনা সেটা আমি জানি। তাই আমি আরও খাটে শুয়ে পড়ি। দুজনে অনেকক্ষণ দুজনের দিকে তাকানোর পরে লিজা বলল, এখন কি ঘুমাবে? কে বললো ঘুমাবো? আজ আমি আবারও ইতিহাস করব। মানে কি? আমি ওকে টান দিয়ে আমার বুকের উপরে শুইয়ে দিলাম। এই, আজকে কোনো দুষ্টুমি করবে না। আমাকে আর এই দুষ্টু ছেলে কিচ্ছু বলতে দিল না, তার আগেই চার ঠোঁট এক করে দিলাম। অনেকদিন পরে লিজার ঠোঁট ছোঁয়া পেয়ে আমার শরীর কেমন যেন শিহরিত হয়ে ওঠে। অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। আমি ওকে জড়িয়ে ধরলাম। আবির, কেন আমাদের এই সম্পর্কের ভেতরে বারবার ভাঙন লাগে? তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো লাগে। আজকে থেকে তোমাকে আর কোনোদিনও অবিশ্বাস করব না। যত কিছু হয়ে যাক না কেন, তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, আর তোমাকে ফোনে বারবার ট্রাই করেছি। তাই বউ, চলো না, তোমাকে আবারও আরেকটা ফারিয়া রামু বানিয়ে দেই। কি বলো এসব? তোমার ওই পাকনা মেয়েটা আমাকে জ্বালিয়ে খায়। আবারও যদি আর তা না না বাবা, আমি পারবো না। আরে দ্বিতীয়টা না হয় আমি সামলাবো।
তুমি বাচ্চা সামলাতে পারো নাকি? তুমি তো এখনো আমার কাছে পিচ্ছি আবির সোনা। তাই কিছুক্ষণ পরে আমি লিজার উপরে পড়ে যাই। এই শয়তান, এগুলো তুমি কি করতে আসো? আজকে না অনেক বোঝাপড়া বাকি আছে। কিসের বোঝাপড়া? আমি তো কিছুই বুঝতেছি না। এই দেখো কি করি। কিছুক্ষণ পরে যেটা হওয়ার সেটাই হয়ে গেল। কি হবে তা তো বুঝতেই পারছেন। অনেকটা বছর পরে বউটাকে আবারও কাছে পাইছি। আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আমাদের ভালোবাসা এমনভাবেই থাকে, আর যেন আমাদের এই ভালোবাসার ভিতরে আর কোনো বাধা সৃষ্টি না হয়, তার জন্য দোয়া করবেন। অবশেষে পূর্ণতা পেল আরও একটা ভালোবাসার গল্প।